এইগুলো তো আর খুব বিশাল ইম্পর্টেন্ট না, যেটা তো মেন আমাকে স্যার বলেছিল যে খাতায় লেখা, এটা হচ্ছে খাতায় যত লিখবেন তত কেতু পজিটিভ হয়। আচ্ছা আপনি আচ্ছা। যত বেশি বই পড়বেন, আপনার বই পড়া, আপনার খাতায় লেখা, এতে আপনার 4th হাউস, 5th হাউস, 9th হাউস পজিটিভলি অ্যাক্টিভ হয়। আপনি পড়াশোনা করছেন, খাতায় লিখছেন, পজিটিভলি অ্যাক্টিভ হচ্ছে। এবার সেক্ষেত্রে আপনি এখনকার দিনে দেখবেন অনেকে জুম ক্লাস করছে, মোবাইলে পড়াশোনা করছে। এতে কি হয়, মোবাইলটা হচ্ছে রাহু আর শুক্রের রাহু, কম্বিনেশন, হুম, বেসিক্যালি রাহুর দিকে চলে যায়। এবং আমরা মোবাইল মানে কমিউনিকেশনের জায়গা ধরে থাকি, আর সেটা হয়ে যায় 3rd হাউস। আর 3rd হাউস হচ্ছে অষ্টমের অষ্টম। তাই এখান থেকে কি হয়, এখান থেকে হেলথ প্রবলেম বা হঠাৎ করে কোনো চেঞ্জেস লাইফে আসা, যাত্রা, এগুলো হয়। তা আমরা তো চট করে হেলথ প্রবলেম চাই না। তাই মোবাইল থেকে যতটা দূরে থাকবেন, বইয়ের সাথে যত কানেক্টেড হবেন, লিখবেন রেগুলারলি কিছু, তাহলে আপনার শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আরো ভালো করে বলে দিলাম আগের থেকে, আর এটা রেকর্ডিং হলো, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে তো, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাই এই হচ্ছে ব্যাপার। এবার যেটা হচ্ছে ভাবের কারকতা। লগ্ন, লগ্ন মানে হচ্ছে 1st হাউস। মাথায় রাখবেন আমাদের দু তিন চার রকমের চার্ট হয়। একটা হচ্ছে ইন্ডিয়াতে ইস্ট সাইডের চার্ট, একটা সাউথের চার্ট, একটা নর্থের চার্ট। দেখবেন বরফির মতন যে চার্টটা হয় ওটা নর্থের। বুঝতে পারছেন কি বলছি আমি? দেখবেন কিসের কিসের চার্ট স্টারের বলছেন? মতন একটা চার্ট হয়, বরফি টাইপের স্টারের মতন। বড়শি, আচ্ছা আচ্ছা। ওটা দেখবেন নর্থের সাইডের চার্ট। আর আমাদের চার্টটা দেখবেন, আমরা যেমন আগেকার দিনে ছোট বয়সে যোগ বিয়োগ খেলতাম, কাটাকুটি খেলতাম, আমাদের চার্টটা হচ্ছে খানিকটা ওরকম টাইপ। আর দক্ষিণের যে চার্ট, সেই চার্টটাও চেঞ্জ হয়। 3টে চার্ট আছে, আর একটা ওয়েস্টার্ন কালচারের একটা চার্ট হয়। সব মিলিয়ে 4টে চার্ট। তা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যেটা ইস্ট কালচারের চার্ট, সেটা। ইস্ট কালচারে কি হয়, আমাদের ইস্ট কালচারে আমাদের রাশি যেটা থাকে সেটা ফিক্স থাকবে। আমাদের লগ্ন আর গ্রহ ঘুরছে, আমরা যেটা মনে করি যে রাশি, মেষ রাশি, প্রথমের যে ঘরটা ওটা মেষ রাশি থাকবে, তারপর একটা বৃষ রাশি থাকবে, কালপুরুষের যেরকম রাশি সেরকমই থাকবে। লগ্ন আমাদের দেখবেন যেখানে লগ্ন লেখা থাকে ওখানে দাগ দেওয়া থাকে। কারোর যদি মীন রাশিতে লগ্ন থাকে, মিনের ওখানে দাগ দেওয়া থাকে লগ্ন। আর গ্রহ যেখানে যেখানে বসে আছে ওটা দেয়। আর নর্থ সাইডে কি হয়, নর্থ সাইডে ওরা কি করবে, ওরা আপনার যেটাকে বলে হচ্ছে, যেটা আপনার লগ্ন সেটাকে আপনার ফার্স্ট মানে যেটাকে বলে হচ্ছে ফিক্স করে দেবে। মানে ওরা রাশিকে চেঞ্জ করে, রাশিকে ঘোরায়। আর চার্টের মধ্যে প্ল্যানেট আর লগ্নকে ফিক্স করে দেয়। সেটা আমি আপনাকে পরে একটা এতে বুঝিয়ে দেবো, কিন্তু ওটা অত বেশি ইম্পর্টেন্টও নয়, আপনি পরবর্তীকালে বুঝতে পেরে যাবেন। বাকি কথা, আমাদের ইস্ট ইন্ডিয়ার যে চার্ট আছে সেই চার্টটা আপনি জানেন এরকম ভাবে লগ্ন ডিসাইড হয়। আমাদের প্রথম ঘরটা মেষ রাশি থাকে, পরের ঘরটা বৃষ রাশি থাকে, এরকম ভাবে কালপুরুষের পুরো 12খানা রাশি থাকে। আর আমাদের যেটা লগ্ন হয় সেই লগ্নের জায়গায় আমাদের টিক চিহ্ন দেওয়া থাকে। তাও যদি কন্যা লগ্ন হয়, কন্যা লগ্নের জায়গায় লগ্ন লেখা থাকবে, তাহলে টিক চিহ্ন দেওয়া থাকবে, রেড চিহ্ন দেওয়া থাকবে। আর গ্রহরা যে রাশিতে বসে আছে সেই রাশিতে গ্রহদেরকে বসানো হবে। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার চার্ট। এইবার বলি যে প্রত্যেকটা চার্টে 12খানা ভাব থাকে। 12খানা ভাব, ভাব মাথায় রাখবেন। একটা কথা আছে না, ভাবের অভাব। ভাব খুব ইম্পর্টেন্ট, ভাবের যাতে অভাব না হয়। ভাবের অভাব হলে প্রেডিকশনে সমস্যা আসবে। তাই ভাবগুলোকে, ভাবের কারকতাগুলোকে জানা খুব দরকার। আপনার মনোভাব কি, বলে না আপনার মনোভাব কি, মনের ভাব কি? সেরকম কালপুরুষ কুণ্ডলিতে 12খানা ভাব থাকে। আর 12খানা ভাব মানে 12খানাই মনের ভাব। প্রত্যেকটা 12টা ভাবের 12টা কারকতা থাকবে। সেইগুলো কি, সেইগুলোকে আপনাকে খুব ভালো করে জানতে হবে। এই ভাবের কারকতা প্রচুর। সারা বিশ্বের যা যা জিনিস আপনি দেখছেন, আপনার আশেপাশে যেসব বস্তু, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, যে কটা জিনিস দেখছেন, যে কটা জিনিস নিয়ে আপনি চিন্তা করছেন, এটা কোনো না কোনো ভাবের কারক জিনিস। আমরা কেউই জানি না
যে কোনটা কোন ভাবের কারো প্রপারলি 100% কেউই জানি না, অল্প অল্প আমরা জানি। বাকি আপনাকে আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী আপনাকে নিজে থেকে ক্রিয়েট করতে হবে যে এটা কোন ভাবের জিনিস হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি বলি যে আমি এখন আপনার সাথে কমিউনিকেশন করছি, কথা বলছি, তাহলে এটা আমি কোন ভাব আমি ইন্ডিকেট করব? অবশ্যই থার্ড হাউস, কমিউনিকেশনের জায়গা। আর তা সেরা, সপ্তমভাবেও কমিউনিকেশন হয়। হ্যাঁ আপনি যেটা বলছেন সপ্তম ভাবের কমিউনিকেশন, ওটাও কমিউনিকেশনের জায়গা, কিন্তু ফার্স্ট কমিউনিকেটেড জায়গা হলো থার্ড হাউস। আর আপনি সেভেন্থ হাউসে যে কমিউনিকেশন বলছেন ওখানে ব্যাপার চলে আসবে। ব্যাপার মানে সেভেন্থ হাউস থেকে আমরা যেহেতু বিজনেস দেখি, সেই কমিউনিকেশনে চলে আসবে ব্যাপার। মানে আপনি দোকানের মধ্যে আছেন, আর দোকানে কোনো কাস্টমার হলো, তার সাথেও আপনি কমিউনিকেট করছেন, আপনার ছোলার ডাল লাগবে, আপনার পেঁয়াজ লাগবে। এই যে কমিউনিকেশনটা, যেটার কারণে আপনার প্রফেশন ক্রিয়েট হচ্ছে, বিজনেস করছেন, জব করছেন, সেই কমিউনিকেশনটা সেভেন্থ হাউসকে ইন্ডিকেট করবে। কিন্তু ওভারঅল কমিউনিকেশন থার্ড হাউস থেকেই দেখবো আমরা ফার্স্টে। আচ্ছা। আমরা ওভারঅল থার্ড হাউস থেকে দেখবো, তারপরে যখন ও ডিপে যেতে আরম্ভ করব তখন আমরা সেভেন্থ হাউস থেকে বিজনেসের কমিউনিকেশন দেখবো, ফিফথ হাউস থেকে প্রেমের কমিউনিকেশন দেখবো, তার সাথে কানেক্টেড থাকতে হবে। এগুলো যত গভীরে যাবেন তত আস্তে 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 বুঝতে পারবেন। প্রথমে ওপর ওপর জানতে হবে, হালকা ফুলকা ভাবে জানতে হবে, বেসিকটা জানতে হবে খুব ভালোভাবে। বেসিক না জানলে আপনি পরবর্তীকালে কিছু করতে পারবেন না। বেসিকটা মেন, বেসিক স্ট্রং হতে হয়। তাই লগ্ন ভাব বোঝাতে পারলাম আশা করি। যেটা আমি বলতে চাইছি যে নিজে থেকেও কিছু কিছু ভাবের কারকতা ক্রিয়েট করতে হয় নিজের লজিক অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী। তা আমাদের প্রতিটা ভাবের কারকতা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। আমি আজকে বলে দেবো আপনাকে, সেইগুলোকে আপনাকে খাতায় নোট ডাউন করে রাখতে হবে, কারণ মোবাইলের ভরসায় বসে থাকবেন না। আর যত আপনি লিখবেন তত আপনার কেতু ভালো হবে, আপনার মন, আপনার শরীর ভালো হতে থাকবে। কেতু ভালো মানে আমি আপনার না, মন আর শরীর। আমি আমি কি করি জানেন তো, আমি লিখি। আমি লিখি। আমি হ্যাঁ এগুলো তাহলে তো ভালো করেন। জানতাম না, কিন্তু আমি লিখি। হ্যাঁ এটা ভালো কাজ, যত লিখবেন তত আপনার আমার হেলথ। হ্যাঁ, মানে আমার যে গুরুজি না, মানে যে হুম ফার্স্ট যে লাল কিতাবের যিনি গুরুজি, হুম ওনার কাছেই আমি এটা শিখি, মানে এই যে বাস্তুটা। তো হুম উনি যে যে ওই করেছেন না, মানে ইউটিউব, হ্যাঁ, ওই ইউটিউব গুলো মানে উনি কি বলেছেন সেইগুলো পুরো, মানে আমি পুরো বাস্তুর ওইগুলো আমি লিখেছি, জানেন কত ভালো জিনিস, খাটতে হয়েছে, ভালো জিনিস। কত এবার খাটতে হয়েছে। লেখাটা খুব ভালো, আপনি খেটে লিখেছেন একাগ্রতার সাথে, খুবই ভালো। এবং সেটাকে বোঝার চেষ্টা করবেন, এবার সেটাকে পড়বেন, বুঝবেন, তাহলে জিনিসটা ফ্রুটফুল হবে। যাই হোক, এবার চলে আসি লগ্ন ভাব। লগ্ন মানেই আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার লগ্ন দরকার। বিবাহ করতে যান বিয়ের লগ্ন, অনুষ্ঠান করতে যান তার লগ্ন, গৃহপ্রবেশ করবেন তার লগ্ন, প্রত্যেকের লগ্নের দরকার। কেন? লগ্ন হচ্ছে মেন সময়, যে সময়টায় একটা পার্টিকুলার জিনিসের ক্রিয়েশন হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আপনি বিবাহ করতে যাচ্ছেন, বিয়ের সৃষ্টি হচ্ছে দুটো মানুষের মধ্যে। আপনি গৃহপ্রবেশ করতে যাচ্ছেন, একটা বাড়িতে সংসারের সৃষ্টি হচ্ছে, মানে এই ব্যাপারটা। তাই যখনই কারোর সৃষ্টি হচ্ছে বা আপনার বহিঃপ্রকাশ হচ্ছে এই পৃথিবীতে, তখন সেটা লগ্ন, অর্থাৎ আপনার শরীর কখন এই পৃথিবীতে এলো, সেই সেই যে সময়টা, সেই যে রাশিটা, সেই রাশিটাই লগ্ন হবে। কিভাবে লগ্ন হয়? পূর্ব দিকে আমাদের যে 12টা রাশি থাকে, আমরা জানি পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক সেইভাবেই আমাদের 12টা রাশি পূর্ব দিক থেকে উঠছে আর পশ্চিম দিকে যাচ্ছে, সার্কেলিং সূর্যের মতনই করছে। তা যখন আমাদের জন্ম হয় তখন পূর্ব দিক থেকে যে রাশিটার উদয় হয়, ধরে নিন কারো রাতের বেলা জন্ম হচ্ছে, তো রাতের বেলা তো আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না। ধরে নিন কারোর সকালবেলা জন্ম হচ্ছে, তা সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠবে। তাই পূর্ব দিক থেকে জন্মাবার সময় যে রাশিটা উদয় হচ্ছে, সেই রাশিটা হবে আমাদের লগ্ন। আপনার যদি কন্যা লগ্ন হয়, আপনার যদি মীন লগ্ন হয়,
তাহলে মাথায় রাখবেন আপনি যখন জন্মেছিলেন ওই সময়ে পূর্ব দিক থেকে ওই রাশিটা উদয় হচ্ছিল, তাই আমার লগ্ন হয়েছে ওই লগ্ন। তাই লগ্ন থেকে আমরা পূর্ব দিক দেখি, লগ্ন থেকে আমরা পূর্ব দিক থেকে। তাই লগ্ন যদি পূর্ব দিক হয় তাহলে তার অপোজিট, অর্থাৎ পূর্বের অপোজিট হচ্ছে পশ্চিম। তাই লগ্নের অপোজিট কি? লগ্নের অপোজিট হচ্ছে সপ্তম ভাব। তাই লগ্ন যদি পূর্ব হয় তাহলে সপ্তম ভাব হবে পশ্চিম দিক। আর তার ঠিক অপোজিটে আপনি দেখবেন চতুর্থ ভাব, যদি চতুর্থ ভাব উত্তর হয় তাহলে তার ঠিক অপোজিট দশম ভাব, এটা হবে দক্ষিণ দিক। আর আমরা জানি আমাদের 4টে কেন্দ্র আছে, 1, 4, 7 আর 10। এই 4টে কেন্দ্র 4টে দিককে নির্দেশ করে। আর আমাদের দুটো কোণ আছে, একটা হচ্ছে 5 নম্বর ভাব কোণ আর একটা হচ্ছে 9 নম্বর ভাব কোণ। এবার কিছু কিছু দিক বলির কনসেপ্ট আছে, শর্টবার্গ আছে, বিভিন্ন কনসেপশন আছে, কোন প্ল্যানেট কোথায় দিক বলি হচ্ছে, কোন প্ল্যানেটের ডিগ্রি ওয়াইজ কি বলবৎতা পাচ্ছে, এইগুলো সব পরে আস্তে 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 বুঝবেন। তবুও আমি বলে রাখছি যে আপনি আহ, দক্ষিণ দিকে, আমি এর আগেও আপনাকে বলেছিলাম যে কোন প্ল্যানেটটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। দক্ষিণ মানে হচ্ছে আপনার মাথার ওপরের দিকটা, পুরোপুরি মাথার ওপরের দিকটা আমি বলবো দক্ষিণ। বা আপনার সূর্য যখন 12টার সময় মাথার উপরে থাকে, আপনার ছাওয়াটা পড়ে না, সেই যে সময়টা সূর্য কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে, সবচেয়ে তেজ বেশি সূর্যের থাকে। তাই দক্ষিণ দিকে দিগ্বল কে হয়? সূর্যদেব, ঠিক আছে। আর পূর্ব দিকে দিকবল হয় হচ্ছে বৃহস্পতি আর বুধ। ঠিক সেই রকম ভাবেই, যেরকম ভাবে আমি বললাম প্রতিটা প্ল্যানেট এক একটা জায়গায় গিয়ে তার শক্তি পায়, ঠিক সেই রকম বৃহস্পতি আর বুধ লগ্নে দিকবল হয় অর্থাৎ পূর্ব দিকে। চতুর্থ ভাব অর্থাৎ উত্তর দিকে শুক্র আর চন্দ্র দিকবল হয়। আর সপ্তম ভাব অর্থাৎ পশ্চিম দিকে শনিদেব দিকবল হয়। আমরা জানি শনির দিক হচ্ছে পশ্চিম দিক। তো এটা আমি ওপর ওপর হালকা একটা বলে রাখলাম আপনাকে, পরবর্তীকালে এই ব্যাপার এইগুলো নিয়ে কথা হবে। তা এই হচ্ছে ম্যাটার। এবার চলে এলো লগ্ন ভাবের কারকতা। লগ্ন ভাব থেকে যে কারকতাগুলো আমি বলবো, তার প্রথম হচ্ছে জাতকের শরীর, জাতকের তনু ভাব মানে শরীরের গঠন কি হবে, তার শরীর কেমন হবে, তার সে লম্বা হবে না বেঁটে হবে, তার চোখ কেমন হবে, নাক কেমন হবে, সবকিছুই কিন্তু আমরা লগ্ন থেকে দেখবো। অঙ্গ প্রত্যঙ্গের গঠন কি হবে সেটা কিন্তু আমরা লগ্ন থেকে দেখবো। তার শরীরের জীবনী শক্তি কি হবে, তার মধ্যে এনার্জি কতটা, তার স্বাস্থ্য কতটা ভালো থাকবে, তার কতটা শক্তি থাকবে শরীরের মধ্যে, সেটাও কিন্তু আমরা লগ্ন থেকে দেখব। তার জীবন কতদিন পর্যন্ত থাকবে, তার আয়ু কতদিন হতে পারে, সেটাও আমরা লগ্ন থেকে দেখব, লগ্নের বলবত্তা থেকে। তার চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ তার চরিত্র কেমন, সে সৎ চরিত্র না দুশ্চরিত্র, তার কি কি ব্যাড হ্যাবিট আছে, কি কি গুড হ্যাবিট আছে, সেগুলো আমরা লগ্ন থেকে দেখব। তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, সে কিরকম মানুষ, সে কি চিটিংবাজ নাকি যে সে যা কথা বলে সেই কথা রাখে, ধর্মপরায়ণ নাকি সে আহ লোকের কাছে সবসময় কাঁদে, মানে সে তার ব্যক্তিত্বটা কি সেটাও কিন্তু আমরা লগ্ন থেকে দেখব। আমি কতটা সফল হচ্ছি আর কতটা অসফল হচ্ছি সেটাও কিন্তু আমরা লগ্ন থেকে দেখব। জীবনের সাফল্য আর অসাফল্য, যদি সাফল্য আর অসাফল্য দেখি তাহলে লগ্ন থেকে আমরা দুর্ভাগ্য আর সৌভাগ্যও দেখব। কারণটা কি, আমার শরীর, আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র যতটা ঠিকঠাক থাকবে, আমার জীবনী শক্তি যতটা ঠিকঠাক থাকবে, ততই আমি আমার সফলতার দিকে এগোবো বা অসফলতার দিকে এগোবো, ভাগ্যের দিকে এগোবো না হলে দুর্ভাগ্যের দিকে এগোবো। তার উপরে সবচেয়ে বড় কারণ আমার লগ্নই হবে, আমি নিজেই হব, আমার নিজের কর্মই হবে। তাই সেক্ষেত্রে আমি সম্মান পাচ্ছি কি পাচ্ছি না, আমার উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে, এই সব কিছুই কিন্তু আমি লগ্ন থেকে দেখব।
সম্মান, উন্নতি, অবনতি, সৌভাগ্য, দুর্ভাগ্য, অসফলতা, সফলতা, সব। বংশগতি অর্থাৎ আমার বংশের পরিচয় আমার লগ্ন থেকে আসবে, এবং বংশগতি আমার কতটা ক্ষমতা যে আমি আমার এই বংশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাও কিন্তু আমরা লগ্ন থেকে দেখব। লগ্ন যদি দুর্বল হয়, পীড়িত হয়, অশুভ হয়, তাহলে কি জীবনে সফলতা আসবে? কঠিন হয়ে যাবে। শুধুমাত্র লগ্ন দেখেই আমরা 100% রেজাল্ট বলে দিতে পারি না। লগ্ন যদি পীড়িত হয়, অশুভ হয়, এবং যেটাকে বলে হচ্ছে দুর্বল হয়। এবার কি করে হয় লগ্ন পীড়িত? কি করে হয়? লগ্নের মধ্যে কিছু পাপী প্ল্যানেট বসে আছে, বা লগ্নের অধিপতি গ্রহের যারা শত্রু প্ল্যানেট তারা লগ্নের মধ্যে বসে আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন কন্যা লগ্নের ক্ষেত্রে বুধের ঘরে বসে আছে মঙ্গল। বুধের শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু বুধ, তাই কি না? এই কার শত্রু কি এটাও আমি একটা বলে দেবো। কারণ মঙ্গল বুধকে শত্রু মনে করে, বুধ মঙ্গলকে অতটা শত্রু মনে করে না। এটাও কিন্তু প্রেডিকশনে প্রচন্ড কাজে লাগে। বুধ শত্রু মনে করে বৃহস্পতিকে, বুধ শত্রু মনে করে না, বুধ শত্রু মনে করে চন্দ্রকে, বৃহস্পতি আর মঙ্গল বুধকে শত্রু মনে করে। ঠিক আছে? সেরকমই শনি শত্রু মনে করে মঙ্গলকে, মঙ্গল কিন্তু শনিকে শত্রু মনে করে না। তো এই কনসেপশন গুলো আপনার যখন শত্রু মিত্রর ব্যাপার আসবে তখন আমি বোঝাবো, এখন অল্প অল্প করে বলে রাখলাম। তা এই হচ্ছে, যখন আমার লগ্নের মধ্যে আমার লগ্নপতির শত্রু প্ল্যানেট বসবে বা পাপি প্ল্যানেট বসবে। পাপি প্ল্যানেট কোনগুলো? মেনলি পাপি প্ল্যানেট শনি, রাহু, কেতু, আর কেউ না। কিছু কিছু কাব্যে, কিছু কিছু ধর্মগ্রন্থে, কিছু কিছু জ্যোতিষ গ্রন্থে, ধর্মগ্রন্থ বলছি, জ্যোতিষ গ্রন্থে লেখা আছে মঙ্গল পাপি প্ল্যানেট। কোন কোন জ্যোতিষ গ্রন্থে লেখা আছে রবিও পাপি প্ল্যানেট। এরা ক্রুর প্ল্যানেট, ক্রুর প্ল্যানেট, এরা পাপি নয়। মঙ্গল আর রবি এরা ক্রুর প্ল্যানেট। ক্রুর প্ল্যানেট আর পাপি প্ল্যানেটের মধ্যে পার্থক্য আছে। ক্রুর প্ল্যানেট হচ্ছে আপনার কোনো বদগুণ আছে, আপনার সেই বদগুণকে ঠিক করার জন্য আপনার স্যার, আপনার টিচার, আপনার বাবা আপনাকে টাইট দিয়েছে। টাইট দিয়েছে কিভাবে? যে আজকে তুই পড়া না করলে তোকে খেতে দেবো না, সারাদিন তুই না খেয়ে থাকিস। এই যে ক্রূরতা, এই ক্রূরতার প্ল্যানেট হচ্ছে মঙ্গল আর রবি। তা বলে পুরোপুরি পাপী নয়। এরা কিন্তু আপনার ক্ষতি চাইবে না, আপনার ভালোর জন্য আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে যাতে আপনার আলটিমেট ভালো হয়। রিসেন্ট ক্ষতি করব যাতে আপনার ভবিষ্যতে ভালো হয়। আর পাপি প্ল্যানেট আপনাকে রিসেন্ট খুব আনন্দ দেবে ভবিষ্যতে ক্ষতি করার জন্য। বুঝতে পারলাম? সেরকম ব্যাপার। তাই পাপি প্ল্যানেটের নাম যখন আসবে তখন শনি, রাহু, কেতু মেন। এরপর বুধও পাপি হয়ে যায়। বুধ যদি শনি, রাহু এবং কেতুর সাথে কানেক্টেড হয়, পাপি প্ল্যানেটের সাথে কানেক্টেড হয়, তো বুধও পাপি হয়ে যায়। তার কারণ হচ্ছে বুধ হচ্ছে বাচ্চা, ওর এসবের কিছু জানে না। ও যার সঙ্গে থাকবে ও সেরকমই হয়ে যাবে। ও যদি চোরের সাথে থাকে চোর হয়ে যাবে, সাধুর সাথে থাকলে সাধু হয়ে যাবে। তাই বুধ মানে বাচ্চাকে যেরকম ভাবে মানুষ করবে মা বাবারা, আত্মীয় স্বজনরা, বাচ্চা সেরকম জিনিসই শিখবে। বাচ্চাকে খিস্তি শেখালে বাচ্চা খিস্তি শিখবে, বাচ্চাকে ভালো জিনিস শেখালে বাচ্চা ভালো জিনিস শিখবে। তাই বুধের কোনো বিচার নেই, বুধকে আপনি যেরকম শেখাবেন ও সেরকম শিখবে। তাই বুধ যদি পাপি প্ল্যানেটের সাথে থাকে তাহলে বুধও কিন্তু পাপি হয়ে যায়। ঠিক সেরকমই চন্দ্রও যদি পাপি প্ল্যানেটের সাথে থাকে তাহলে চন্দ্রও কিন্তু পাপি হয়ে যায়। চন্দ্র মানে মন। আমি এখন সারাদিন মদমাতালদের সাথে আছি, তাহলে আমার চিন্তা কি হবে? মদ খাওয়ারই চিন্তা হবে। কখনো ওখানে বসে আমি MBA পাস করব, আমি ভালো চাকরি করবো, এসব চিন্তা আসবে না, খুব রেয়ার আসবে। তাহলে যখনই আমি একটা ভালো জায়গায়, শিক্ষিত জায়গায় আছি, তখন আমার আর সেইখানে উল্টোপাল্টা কিছু চিন্তা আসবে না। সেখানে মনে হবে আমি এই জিনিসটা নিয়ে উন্নতি করি, আমার এইটা শেখা উচিত, আমার স্পিরিচুয়ালি গেইন করা উচিত লাইফে। তা চন্দ্রও যদি পাপি প্ল্যানেটের সাথে কানেক্টেড থাকে তাহলে সেও পাপি হয়। তাহলে
লগ্নের মধ্যে যদি পাপী প্ল্যানেট থাকে আর যদি লগ্নপতির শত্রু প্ল্যানেট বসে থাকে, তাহলে কিন্তু লগ্ন পীড়িত হয়ে যাবে। এবার বোঝা গেল লগ্ন কিভাবে? হ্যাঁ, আচ্ছা আপনি তো একটা এক্সাম্পল দিলেন। হ্যাঁ, এইবার যেমন কন্যা লগ্নে হচ্ছে মঙ্গল, হ্যাঁ, আমার নিজেরই তো আছে মীন রাশিতে মীন লগ্নে বুধ। তা বুধ বৃহস্পতিকে পছন্দ করে, কিন্তু বৃহস্পতি বুধকে পছন্দ করে না। তাহলে হ্যাঁ, তো এক্ষেত্রে লগ্ন কি পীড়িত নয়? লগ্ন অবশ্যই পীড়িত না। আমার ঘরেতে লগ্ন মানে আমার ঘর, একটা শত্রু এসে বসে আছে, তাহলে কি আমি সুখী থাকবো না অসুখী থাকবো? হুম। বৃহস্পতি শত্রু এসে তার ঘরেতে বসে গেছে, সে সুখী থাকবে না অসুখী থাকবে? বৃহস্পতি একটা আধ্যাত্মিক প্ল্যানেট, তার ঘরেতে গীতা, তার ঘরেতে রামায়ণ, তার ঘরেতে ধর্মগ্রন্থ উপনিষদ, যে কটা পুরাণ আছে, এইসব ধর্মগ্রন্থ রাখা আছে। তার ঘরেতে এসছে একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলে না জানে এসব ভগবানের কিছু। ও কি করবে? বইগুলো নিয়ে ছোড়াছুড়ি করবে, বইগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলবে, বইগুলোকে নিয়ে খেলা খেলবে। বুধ তো খেলতে পারে, বুধ তো বাচ্চা। তাহলে কি বৃহস্পতি সুখী হবে না অসুখী হবে? হ্যাঁ, এমনও তো হতে পারে, আপনি যে কনসেপশনটা বলছেন এই কনসেপশনে থেকে আর একটা কনসেপশনও তো বলা যেতে পারে, যে একটা বাচ্চা যখন আসে কারোর বাড়িতে, সেই হুম। বাচ্চাটাকে ট্র্যাকিং করা তো যায়, সেই বাড়ির লোকজন তো ট্র্যাকিং করতে পারেই। তো কে বাচ্চা তো কে তাকে আছে যা সেই বোঝাবে। বাড়িতে? সেই বাড়িতে কোনো লোকজন আছে কি? না সেই বাড়িতে একাই আছে বাচ্চাটা? না, সেই বাড়িতে তো বৃহস্পতি রয়েছে, সে একজন জ্ঞানী লোক। হ্যাঁ, না, তো আপনার তার লগ্নে, বাড়িতে যখন আপনি সে বললেন আসবে। আপনার লগ্নে বুধ আছে। না, লগ্নে, হ্যাঁ লগ্নে বুধ আর বৃহস্পতি আছে। মীন মীন লগ্ন আর কি। মীন লগ্নের অধিপতি হচ্ছে আপনার জুপিটার। লগ্নে বুধ আছে, তাই তো? হুম। আর কেউ কি আছে? বুধের সাথে বসে আর কেউ আছে? কেউ নেই। তাহলে কেউ নেই। এবার এবার শুনুন, তাহলে আপনার লগ্ন যে ঘরটা, সেই ঘরে একা বাচ্চাটা আছে, তাই তো? হ্যাঁ। তাহলে সে কোনো বাচ্চা যদি একা ঘরেতে থাকে, তাকে কন্ট্রোল করার কেউ না থাকে, তাহলে সেই বাচ্চাটা কি করবে? তা কন্ট্রোল করার তো মানে আপনি বলতে চাইছেন কোনো প্ল্যানেট থাকতে হবে, সে কন্ট্রোল ইয়েস, করবে। আপনি তো বলছেন যে বাচ্চাটা তো বাড়ির লোকেরা ওকে সামলাবে। বাড়ির লোক কোথায়? আপনার তো প্ল্যানেট একা বসে আছে ও ও বাড়িতে। একা রয়েছে। আপনি তো আচ্ছা। বলছেন এদিকে বলছেন বাড়ির লোক সামলাবে, আর ওদিকে বলছেন আমার প্ল্যানেট একা বসে আছে। আপনি তাহলে অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড ও হচ্ছেন না তো। না না, আমি অ্যাস্ট্রোলজি বলতে যদি চাইছি যে আপনার ঘরেতে হ্যাঁ। একটা প্ল্যানেট থাকে, তাহলে সেই ঘরেতে একটা মানুষই আছে। আপনি প্ল্যানেটকে মানুষের সাথে কম্পেয়ার করুন, ভুলে যাবেন না প্ল্যানেট কোনো অবজেক্ট না, এখানে প্ল্যানেট মানুষ। আচ্ছা। আপনার হ্যাঁ। চতুর্থ ঘরে তিনটে লোক বসে আছে মানে তিনটে প্ল্যানেট বসে আছে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা। এরপরে ওই চতুর্থ ভাবে দৃষ্টি পড়ে অনেক প্ল্যানেটের। এবার সেই চতুর্থ ভাবে দৃষ্টি পড়া মানে সেখানে সেই লোকটা বসে নেই, সেই লোকটা দূর থেকে তাকিয়ে আছে আপনার ঘরের দিকে, তারও একটা এফেক্ট পড়ে। আমি আমি আমার জানলা থেকে ওপরের বাড়ির একটা জানলাতে দেখছি একটা লোক কিছু কাজ করছে, আমি ওদিকে তাকিয়ে আছি, লোকটা হুম। আমাকে দেখতে পেয়ে গেছে। সেই লোকটা হুম। আমাকে দেখে একটু অস্বস্তি ফিল করবে না? হুম। যে কি রে বাবা, আমাকে আমার দিকে তাকিয়ে আছে, কি দেখছে না দেখছে। হ্যাঁ। সেরকম হ্যাঁ। হচ্ছে দৃষ্টি। আপনি পাতি মানুষ যেরকম ভাবে বাঁচে সেইভাবেই আপনি প্ল্যানেটকেও দেখুন। আচ্ছা। শত্রুতা, মিত্রতা, দৃষ্টি, বসে থাকা লগ্নে বা অন্য কোনো ভাবে সব মানুষের মতনই দেখুন। তা যখন আমি তো ওই কারণেই বললাম যে যদি বুধ বসে থাকে একা বাড়িতে আর বৃহস্পতির যদি ঘর হয়, তাহলে বৃহস্পতির ঘরে কি থাকবে? ঘরের মধ্যে বৃহস্পতির ঘর, ধর্মগ্রন্থ থাকবে, মানে ধর্মগ্রন্থ সূত্র। থাকবে। বৃহস্পতি তো আর ভোগ বিলাসিতার জিনিস রাখবে না, না, তো ধর্মগ্রন্থ যুক্তি থাকবে। কোথায়? আর বুধ এসে কি করবে? বুধ এসে বলবে আমার ক্যাডবেরি চাই, আমার ভোগ বিলাসিতার জিনিস চাই, আমি নালে হ্যাঁ। বা বুধ একা আছে, ওকে বোঝাবার কেউ নেই। ও ধর্মগ্রন্থ ওর কাছে সব খেলনা, ও সব ধর্ম ফর্ম কিছু মানে না বুধ। হ্যাঁ। আর ওকে বোঝাবারও কেউ নেই, তো ছিঁড়ে ছাড়ে ফেলবে। তো বৃহস্পতি এখানে ডিস্টার্ব হলো কিনা? হ্যাঁ, বৃহস্পতি এখানে ডিস্টার্ব। ওটাই আমি আপনাকে বলছি যে লগ্ন পীড়িত তো হবে। আবারও চলে এলাম মেন টপিকে। লগ্ন পীড়িত হওয়া আপনি বুঝলেন। এবার লগ্ন দুর্বল হওয়া। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে পীড়িত হওয়া বা অশুভ হওয়া, দুটো জিনিস আছে, একটা পীড়িত হওয়া বা অশুভ হওয়া, আর আরেকটা আছে দুর্বল হওয়া। পীড়িত হওয়া বা অশুভ হওয়াটা আমি আপনাকে বললাম যে লগ্নের মধ্যে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে লগ্নপতির, বা পাপী প্ল্যানেট থাকে বা দৃষ্টি থাকে, তাতেও কিন্তু লগ্ন পীড়িত হবে। এবং লগ্নপতির সাথেও যদি
পাপী প্ল্যানেট থাকে, পাপী প্ল্যানেটের দৃষ্টি থাকে, সেক্ষেত্রেও লগ্ন পীড়িত হবে। এইবার লগ্ন দুর্বল কি করে হচ্ছে? লগ্নের অধিপতি গ্রহ যদি নীচ হয়ে যায়, শক্তিহীন হয়ে যাচ্ছে, নীচ মানে আমরা কি বলি, এক্সল্টেড আর ডেবিলেটেড। ডেবিলেটেড মানে হচ্ছে তার ক্ষমতা কম একটুখানি, আবার উচ্চস্থ মানে বলি যে তার ক্ষমতা একটু বেশি। তাহলে লগ্ন দুর্বল কখন হয়? যদি লগ্নপতি নীচ হয়ে যায়, রবি দ্বারা দগ্ধ হয়, এবং লগ্নে যদি কোনো নীচ প্ল্যানেট বসে। লগ্ন দুর্বল কখন হয়? যখন লগ্নে কোনো নীচ প্ল্যানেট বসে, লগ্নে রবি আর অন্য কোনো প্ল্যানেট রবি দ্বারা দগ্ধ হয়ে বসে, এবং লগ্নপতি যখন নীচ হয়ে দুর্বল হয়ে যায় বা রবি দ্বারা দগ্ধ হয়ে যায়, তখন লগ্ন কিন্তু দুর্বল হয়। তাহলে এই দুটো অবস্থায় লগ্ন দুর্বল বা লগ্ন দুর্বল এবং পীড়িত বা অশুভ হলে জীবনে সফলতা লাভ করতে সমস্যা হয়, স্ট্রাগেল করতে হয়। এই নয় যে সে সফলতা লাভ করতেই পারবে না, কিন্তু তার অন্যান্য ভাব পজিটিভ, অন্যান্য গ্রহযোগ খুব ভালো, লগ্নের এই অবস্থা, লগ্ন দুর্বল, লগ্নের পীড়িত অবস্থা, সেক্ষেত্রে তাকে কিন্তু অন্যান্য ভাব সাপোর্ট করলেও স্মুথলি সে কিন্তু সফলতার দিকে যেতে পারবে না। প্রতি পদে পদে তাকে বাধার সম্মুখীন হতে হবে, তাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, দেন তাকে এগোতে হবে। তাহলে প্রেডিকশন কিভাবে করবেন বুঝতে পেরেছেন? লগ্নপতি যদি দুর্বল থাকে, পীড়িত থাকে, বলে দেবেন না যে আপনি লাইফে কোনদিন সাকসেস পাবেন, তা নয়, সেটা প্রেডিকশন নয়। আপনার তখন অন্য ভাব দেখতে হবে, অন্য গ্রহযোগ দেখতে হবে, দশা দেখতে হবে, গোচর দেখতে হবে। আপনার সেইগুলো দেখার পর আপনি দেখছেন যে ছেলেটা সাকসেস পাবে, কিন্তু লগ্ন যদি পীড়িত বা দুর্বল হয়, তাহলে বলবেন যে আপনার লাইফে স্মুথলি আপনি কিছু পাবেন না, যাই পাবেন আপনাকে স্ট্রাগেল করে, প্রচুর স্ট্রাগেল করে তারপর এগোতে হবে। আর যদি দেখেন লগ্ন খুব স্ট্রং, লগ্ন শুভ অবস্থায় আছে, তাহলে সেই বান্দাকে কি করতে হবে? স্ট্রাগেল কম করতে হবে, সে অল্পতেই সবকিছু পেয়ে যাবে, তারকে বেশি এফোর্ট দিতে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপর লগ্নকে আমরা প্রত্যক্ষ ভাবে কি কি কারকতার সাথে কানেক্ট করতে পারি বলে দিলাম। এরপর আচ্ছা আচ্ছা, আমি একটা কথা এই সম্পর্কে বলছি। ধরুন লগ্নে অনেক সময় প্ল্যানেট থাকে না, হুম, কোনো প্ল্যানেটই নেই, তার দৃষ্টি তাহলে আছে কোনো প্ল্যানেটে, কোনো দৃষ্টি কোনো প্ল্যানেট নেই, তার দৃষ্টি আছে নিশ্চয়ই। যদি দৃষ্টিও না থাকে, লগ্নপতি কোনো না কোনো জায়গায় বসে আছে, লগ্নপতি হ্যাঁ, কারো না কারোর সাথে, লগ্নপতি তো কোনো জায়গায় বসে শুনুন থাকবে। শুনুন, লগ্নপতি কারো না কারোর সাথে বসে আছে। যদি কারো না কারোর সাথে বসে নাও থাকে, একা বসে থাকে, কারো না কারোর দৃষ্টিতে আছে, আচ্ছা। তারপরেও যদি দৃষ্টিও নেই, ধরে নিন দৃষ্টিও নেই, বসেও নেই, সে নিচ অবস্থায় আছে, উচ্চ অবস্থায় আছে, সে ভালো ভাবেতে বসে আছে কেন্দ্র কোণে, নাকি নেগেটিভ ভাব 6, 8, 12-তে বসে আছে, এর মধ্যে আপনি পেয়েই যাবেন লগ্ন দুর্বল না হ্যাঁ খবর। হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে? হ্যাঁ, আর সে তো আর বটে। আপনার মাথায় আসবে না। আপনার আমাকে আমি যা বলে দিলাম, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু লগ্নের ক্ষেত্রে নয়। এই কারণেই আপনাকে বললাম, যদি আপনি সেকেন্ড ভাব দেখেন, সেকেন্ড ভাবে কেউ বসে নেই, সেকেন্ড ভাবের দৃষ্টি দেখুন, কেউ দৃষ্টি নেই, সেকেন্ড ভাবের অধিপতি দেখুন, অধিপতি কোনো কারোর সাথে বসে নেই, তার উপর কারোর দৃষ্টি দেখুন, কারোর দৃষ্টি নেই, তাহলে সেকেন্ড ভাব লগ্ন সাপেক্ষে কেন্দ্রে না কোণে বসে আছে সেটা দেখুন, উচ্চ না নিচ বসে আছে সেটা দেখুন, সেটাও নেই, তাহলে সেকেন্ড ভাব 6, 8, 12-তে বসে আছে নাকি সেটা দেখুন, তার আচ্ছা, মধ্যে একটা পেয়ে যাবেন, মানে এইভাবে মানে আর কি বুঝতে পারবো আর কি। বুঝতে পারবেন। এইবার আচ্ছা, কি হবে, এইবার আপনি আ- দেখবেন যে কিছু ক্ষেত্রে আপনি দেখছেন যে সে নেগেটিভও আসছে, পজিটিভও আসছে, তখন আপনাকে ওয়ান হ্যাঁ, ওয়ান 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 করে পয়েন্ট আউট করতে হবে যে পজিটিভ কটা, নেগেটিভ কটা। যদি দেখেন একটা, এইটা পজিটিভ, আচ্ছা 1, এইটা পজিটিভ, আচ্ছা 1, এইটা পজিটিভ, আচ্ছা 1, এই করে করে দেখলেন 5টা পজিটিভ আর 3টে নেগেটিভ, তাহলে ওটা পজিটিভ হয়ে গেল। আর যদি দেখেন না, আচ্ছা। এই তো 5টা নেগেটিভ, 3টে পজিটিভ, তাহলে ওটা নেগেটিভ, যেটা নেগেটিভ হলো। বেশি হবে সেটা আর কি, মানে যার এইটা আধিক্যতা বেশি এইটা থাকবে। হচ্ছে আপনার একদম সাধারণ বুদ্ধি। এর জন্য কোনো অ্যাস্ট্রোলজি বিশাল কোনো হাতি ঘোড়া পড়তে হয় না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমি এই যে একটু লগ্ন ভাব বলছি,
লগ্ন ভাবে যেটা আপনি বলতে চাইলেন সেটা হচ্ছে মানেটা হচ্ছে এখান থেকে আমরা বডি ফিচারটা, মেন্টাল ফিচারটা আর হচ্ছে হেলথটাও বুঝতে পারি। আর না, লগ্ন যদি ভালো না থাকে আপনি কিছুই করতে পারবেন না। লগ্ন থেকেই সবকিছু, আপনার শরীরই আপনার খারাপ, আপনি আর তো টাকা পয়সা নিয়ে আপনি করবেনটা কি? তা অবশ্যই নিয়ে কি করবে, হ্যাঁ। তাই সবেতেই আপনার লগ্ন স্ট্রং থাকতেই হবে, লগ্নকে আপনাকে পাওয়ারফুল রাখতেই হবে। লগ্ন দুর্বল হয়ে যাওয়া মানেই আপনি কিছু এগোতে পারছেন না, বাধা আসছে আপনার, সবেতেই স্ট্রাগল আছে। আমার জীবনে তাই হয়েছে, আমি কিছুতেই কিছু করতে পারিনি। হ্যাঁ, এবার সেটা আপনাকে দেখতে হবে। আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে যে আপনি এবার দেখুন লগ্ন আপনার এক এক করে যোগ করুন, যে পজিটিভের দিকে যাচ্ছে না নেগেটিভের দিকে যাচ্ছে, এক এক করে যোগ করুন। লগ্নে কে বসে আছে, লগ্নে কার দৃষ্টি আছে, লগ্নের অধিপতি গ্রহ কার সাথে বসে আছে, কে তাকে দৃষ্টি দিয়েছে, লগ্ন সাপেক্ষে সেই অধিপতি গ্রহ কেন্দ্রে বসে আছে না কোণে বসে আছে, নাকি 6, 8, 12-তে বসে আছে, নাকি উপচয় ভাবে বসে আছে, নাকি কিশোরায় ভাবে বসে আছে, নাকি ত্রিক ভাবে বসে আছে, এগুলো সব শেখাবো। ভাবের কোনটাকে ত্রিকোণ বলে, কোনটাকে কেন্দ্র বলে, কোনটাকে ত্রিক ভাব বলে, কোনটাকে উপচয় ভাব বলে, কোনটাকে পনফর বলে, কোনটাকে অপক্লিন বলে, এসব ভাবের ব্যাপার আছে। আচ্ছা, এইটা কি আপনি বৈদিক জ্যোতিষ শেখাচ্ছেন তো? তা আপনি তো বৈদিক জ্যোতিষী শিখতে চাইছেন। তা নয়, আমি বলছি এটাকেই তো বৈদিক জ্যোতিষ বলে। হ্যাঁ, তো ওটাই তো আমি শেখাচ্ছি আপনাকে, বৈদিক জ্যোতিষ তো এটাকেই বলে। আমি তো ফার্স্টেই বলেছিলাম যে বৈদিক জ্যোতিষের বেসিক করে আপনি নারী করুন, আপনি বললেন না আমি বৈদিক জ্যোতিষটাই শিখবো। বৈদিক জ্যোতিষের অনেক ইয়ে আছে, অনেক পার্ট আছে, আপনি শিখতে শিখতে অনেক হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। তা ওই জন্যই মানুষ কি করে, যারা বৈদিকের বেসিকটা একটু জেনে নিল, দেন আপনি নারীতে গিয়ে আর প্রেডিকশন ওয়াইজ আপনাকে ভালো একটা জায়গায় সফলতা দিয়ে দেবে, যে আপনি প্রেডিকশনও করলেন, বৈদিকটাও আপনার জানা থাকবে। কিন্তু বৈদিকে আপনি যত গভীরে যাবেন, আপনি গভীরতা বিশাল, সমুদ্রে বিশাল সমুদ্র, বড় সবারই সমুদ্র আছে, কিন্তু বৈদিক জ্যোতিষ আপনার অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো বৈদিক জ্যোতিষ শেখাটা একটু টাফ হয়ে যায়, অনেক দিন টাইম লাগে বৈদিক জ্যোতিষ শিখতে। আপনি এখনই বুঝতে পারলেন ভাবের এই কতগুলো কারকতা। এবার এই ভাবের কারকতার প্রেডিকশন আছে, পরপর ভাবে গ্রহ বসলে কি হবে, উপচয় ভাবে গ্রহ বসলে কি হবে। হ্যাঁ, এগুলো তো মানে মানে আমি না ইউটিউবে এই ধরনের টার্ম গুলো শুনেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি। তারপরে ডিগ্রিতে আছে কতগুলো ডিগ্রির পার্ট আছে। ডিগ্রি আপনার 0 থেকে 5 হচ্ছে কি জন্মস্থান, 5 থেকে 10 হচ্ছে শিশুস্থান, 10 থেকে 15 কৈশোর, 15 থেকে 20 যৌবন, 20 থেকে 30 বৃদ্ধ, তারপরে মৃত, এরকম স্টেজ বাই স্টেজ আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলছি যে আপনি যে বলছেন না এখানে তার যে বডি ফিচারটা বললেন, ধরুন কোনো প্ল্যানেট রয়েছে, হ্যাঁ, তো সেই প্ল্যানেট থেকে কি আমি তার বডি ফিচারটা মোটামুটি আইডিয়া করতে পারি যে এই মানে আমি নেটে দেখিনি। বডি ফিচার দেখতে গেলে স্থানকাল পাত্র দেখতে হবে, ওটা করা খুব টাফ। কিন্তু কিন্তু সে রোগা কখন হতে পারে বা রোগা হবে না মোটা হবে, হ্যাঁ, তার গায়ের রংটা আপনি বলতে পারবেন না, কারণ গায়ের রং চেঞ্জ হয়। তার হাইটটা একটু আধটু বলতে পারবেন, তার রোগা মোটা মানে 100% যে পুরোপুরি বলতে পারবেন, এখানে দেখুন, এখানে অ্যাস্ট্রোলজি হচ্ছে 2 2 4, আমরা বৃত্তিমূলক পড়াশোনা করছি, এরপরে আপনি 100-এর মধ্যে 90% সঠিকভাবে বলতে পারেন। সেটা আপনার এক্সপিরিয়েন্স যখন হবে তখন বলতে পারবেন। প্রথম প্রথম আপনাকে ওই করেই এগোতে হবে, যে আমি যেইটুকানি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী এ কিন্তু একটু মোটা হতে পারে, বা একটু রোগা হতে পারে, বা একটু বেটে হতে পারে, বা একটু লম্বা হতে পারে। এবার তারও কিছু কিছু ব্যাপার আছে, কোন প্ল্যানেট বেটে, কোন প্ল্যানেট মোটা, কোন প্ল্যানেট লম্বা, সেগুলো আপনাকে জানতে হবে। তেমনি মেন্টাল ফিচারও বোঝা যায়, যে যেমন যেটা আপনি বলছেন যে বুধ যেমন আমার লগ্নে রয়েছে, তো সেক্ষেত্রে এটা ঠিক যে আমাকে দেখুন আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু অনেকে একটু বাচ্চাদের মতো বাচ্চাদের কম বলে। না দেখুন, বুধ আপনাকে কি দেবে, আপনি যেটা 100% আপনার সেটা পাবেনই পাবেন, সেটা হচ্ছে বুধের ক্যারেক্টার, নট তার দেখতে কেমন সেটা দেয়, মানে চট করে আপনি বুঝতে পারবেন, কিন্তু বুধের ক্যারেক্টার আপনার ভেতরে 100% থাকবে। আমি তো বলছি ক্যারেক্টারটাই বলছি। হ্যাঁ, এবার যে প্ল্যানেটই বসুক, যে প্ল্যানেটই লগ্নে বসুক, লগ্ন প্রতিষ্ঠানে কানেক্ট করুক, সেই ক্যারেক্টার ইনবিল্ড করাবে। এইবার কি হয়, আপনি কিন্তু দেশকাল পাত্র অনুযায়ী আপনার কিন্তু শরীরের গঠন হয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে প্ল্যানেট সেইভাবে এফেক্ট ফেলতে পারছে না, বা আমার হয়তো
নিজের বুঝতে ভুল হয়েছে, এটাও হতে পারে, কিন্তু আমি দেখেছি কিন্তু ক্যারেক্টার ঠিক থাকে। এবার ধরুন একটা দুজন কালো মহিলার বাচ্চা খুব ফর্সা হবে না, বুঝতে পেরেছেন কি বলছি? দুজন কালো, একজন কালো মহিলা একজন কালো হাজবেন্ড, তাদের গায়ের রং কালো, হ্যাঁ তার বাচ্চা হ্যাঁ খুব ফর্সা হবে না? যদি ফর্সা হয় লোকের সন্দেহ হয়ে যাবে, এ তো মা বাবা কালো, সে মেয়ে কি করে এত ফর্সা হলো? বুঝতে পেরেছেন আমি কি বলছি? এটা তো যে অনেক সময় দেখা যায় সে ফর্সা হয়েছে। দেখা তো যায়, এবার সেটা খুব রেয়ার কেস। আপনি 10টার মধ্যে 9টা কালোই দেখবেন। হ্যাঁ আমি রেয়ার কেসের কথা অ্যাস্ট্রোলজিতে বলবো না, যেটা বেশি হচ্ছে সেটা বলবো। সেটা বেশি বেশি হ্যাঁ হ্যাঁ, ঠিকই। এবার সেক্ষেত্রে আপনি দেখলেন দুজন লম্বা, মাও লম্বা বা হাজবেন্ডও লম্বা, তার বাচ্চা কখনো বেটে হবে? হ্যাঁ ঠিক। সেটাও তো চান্সেস নেই। তা সেক্ষেত্রে হ্যাঁ। আপনি বুঝতে পারবেন না। আপনার চার্টেতে আপনি দেখছেন যে ছেলে লম্বা হতে পারে, ছেলের প্ল্যানেট বসে আছে লম্বা, কিন্তু আপনি জানেনই না তার মা বাবা শর্ট হাইটের, ছেলে কত লম্বা হবে। তার ছেলে হতে পারে তার মা বাবার থেকে একটু লম্বা হতে পারে, তার প্ল্যানেটের কারণ আছে, কিন্তু সে বেটেই হবে, অন্যদের কাছে সে বেটেই। তাহলে শরীরের ব্যাপারটা আপনি বলতে পারবেন না, না কিন্তু মেন্টাল ফিচারটা আমি বলতে পারবো। মেন্টাল ফিচারটা আপনি বলতে পারবেন যে আপনার কিন্তু এই এই ব্যাপারটা আছে। আচ্ছা বুঝতে পেরেছেন? এবার আমি অনেকবার আমার ক্যারেক্টারটা কি বলুন তো দেখি। না না না, আপনি তো ক্যারেক্টার বলতে বসিনি, এখন আমার লগ্নের ভাব পূরণ করে ফার্স্ট ভাবে পড়ে আছি আমি। আপনি ক্যারেক্টার আপনার করতে আমি বসিনি তো, আমাকে তো শেখাতে হবে। আপনার ক্যারেক্টার বাচ্চাদের মতো সেটা আপনিও জানেন, ব্যাস এর আর কি আছে। হ্যাঁ অনেকেই বলে। হ্যাঁ, আর বুধ বসে আছে আপনার বৃহস্পতির ঘরে, বুধও এডুকেটেড প্ল্যানেট আর বৃহস্পতিও এডুকেটেড প্ল্যানেট, তাই আপনাকে সারা জীবন এডুকেশন নিয়েই থাকতে হবে, আর এডুকেশন নিয়ে থাকতে আপনার পছন্দ হবে। হ্যাঁ এটা ব্যাস এই তো, ব্যাস আর কি। আর কত? এবার যত আপনি জানবেন তত আমি কেন বলবো, আপনি নিজেই বলবেন আপনার ক্যারেক্টার। বুধের কারো কথা জেনে নিন। খুব চালাক আছে ও। না 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 না, ওরকম হয় না, বললাম না বুধ চালাক না। আপনি বাচ্চাদেরকে আপনি কত চালাক বলতে, বাচ্চারা বোকাও হয়। বুধের মধ্যে ইন্টেলিজেন্স পাওয়ার আছে, মানে এরা কিন্তু নকল করতে পারে, চট করে শিখে নিতে পারে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু বুধ মানেই যে খুব তীক্ষ্ণ বুদ্ধি তা নয়। তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি কার হতে পারে? তীক্ষ্ণ বুদ্ধি আমাদের সমাজের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধির লোক কোনগুলো? তীক্ষ্ণ বুদ্ধি হচ্ছে উকিল। তাহলে উকিল কে? শনি। উকিল হচ্ছে মাস। না না না, উকিল মাস না, উকিল হচ্ছে শনি আর কেতু। ঠিক আছে, শনি কেতু উকিলও দেয়, শনি কেতু অ্যাস্ট্রোলজিও দেয়, শনি কেতু আধ্যাত্মিকতাও দেয়, শনি কেতু সন্ন্যাসীও দেয়। তা যারা সন্ন্যাসী তারা কি বোকা? তারা এমনি এমনি সন্ন্যাসী হচ্ছে? তাই বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি। যখনই শনি কেতু, শনি হচ্ছে প্রচন্ড চালাক এবং খুব যেটাকে বলে কমপ্লিকেটেড চিন্তা ভাবনা শনিদেবের। আর তার সাথে আপনি দেখবেন যারা আহ তার মধ্যে আপনি রাহুকে দেখবেন খুব চালাক। রাহু কেতু এরা মোটার উপর চালাক, কেতু অতটা না হলেও কেতু আধ্যাত্মিক দিক থেকে চালাক, মানে তার মধ্যে নলেজ প্রচুর আছে, কেতুর মধ্যে ভরে ভরে নলেজ আছে। আর রাহুর মধ্যে চালাকি এবং কিভাবে ম্যানেজ করা, রাহু হচ্ছে কিভাবে ম্যানেজ করব, কিভাবে চালাকি করব, চালাকি করে ম্যানেজ করা, এটা রাহুদেব খুব ভালো জানে। আর কেতুদেবের মধ্যে নলেজ, রাহুদেবের মধ্যেও নলেজ আছে, সেটা বাইরের নলেজ, বৃত্তিমূলক নলেজ, যেটাকে বলে খাতায় কলমে নলেজ। আর কেতুর মধ্যে আছে আধ্যাত্মিক নলেজ, স্পিরিচুয়াল না, যে ডিপ নলেজ, যেটা আপনার খাতায় কলমে নেই, যেটা আপনার ইনটিউশনালি আছে। তা সেই দিক থেকে এরা দুজনেই খুব বুদ্ধিমান, রাহু আর কেতু, এবং তার সাথে শনি, কারণ রাহু কেতু হচ্ছে শনির এজেন্ট। বুঝতে পেরেছেন? এবং তার সাথে আপনি বলতে পারেন সার্ফ। আমরা রাহু কেতুকে দিয়ে আমরা কি দেখি? কেতু হচ্ছে সুচালো জিনিস, সুচালো মানে সার্ফ। আর শনি একটু ভোঁতা টাইপের, শনিও কিন্তু ভোঁতা, কিন্তু শনি কেতুর সাথে কানেক্টেড হলে শনিও হালকা সুচালো হয়ে যায়। আর তার সাথে সুচালো হচ্ছে মঙ্গল, মঙ্গল হচ্ছে ধারালো অস্ত্র। তাই মঙ্গলের মধ্যেও কিন্তু খুব ভালো তার্কিক বুদ্ধি থাকে। তাই বুধ হচ্ছে ইন্টেলিজেন্স, বুধের সাথে কার কার কানেকশন হচ্ছে সেই অনুযায়ী সে বুদ্ধিমান হবে। বুঝতে পেরেছেন? বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, কিন্তু কার সাথে কানেক্টেড হচ্ছে
এখানে বুধ বৃহস্পতির সাথে কানেক্টেড। তো বৃহস্পতি আপনাকে মানে সেই বুদ্ধি দেবে না, মানে সমাজে চলার মতন সেই বুদ্ধি দেবে না আপনাকে। অনেক ভুল ভ্রান্তি বা আপনার মধ্যে একটা ইগো তৈরি হওয়া, বৃহস্পতির মধ্যে একটা ইগো থাকে, সে কারোর ক্ষতি চাইবে না, সবার ভালো চাইবে, কিন্তু লোকের যে বিহেভিয়ার তার পছন্দ হবে না, কারণ বৃহস্পতি গুরুর একটা ব্যাপার আছে। তা সেই রকম আপনার বুদ্ধিমত্তার মধ্যে প্রকাশিত হয়। বুঝতে পারলাম? হ্যাঁ। তা বুধ মানেই বুদ্ধি নয়, বুধের সাথে কানেকশন দেখতে হবে, তবে তার প্রকাশ বহিঃপ্রকাশ আসবে। বুধের কার কিরকম ধরনের বহিঃপ্রকাশ বুদ্ধির হচ্ছে সেটা তবে বুঝতে পারবেন। আপনি যদি এখন ভাবেন যে চন্দ্র মানে মানসিকতা, তা চন্দ্র মানে যদি মন হয়, কার মন কিরকম সেটা আপনি তখনই বুঝতে পারবেন চন্দ্রের সাথে কোন প্ল্যানেটের কানেকশন আছে। যদি এখন শনি চন্দ্রের কানেকশন থাকে তাহলে এরা দুঃখী মন, শনি হচ্ছে দুঃখ, চন্দ্র হচ্ছে মন, দুঃখী মন। যদি চন্দ্র শুক্রের কানেকশন থাকে তাহলে সুখী মন। এবার চন্দ্র মানেই যে আপনি বলে দেবেন যে এর মধ্যে মন খুব ভালো, তাহলে তো মুশকিল। বুধ মানেই যে আপনার লগ্নে বুধ মানেই যে বুদ্ধি খুব ভালো তা নয়। আপনার বুদ্ধি কোন দিকে ভালো বা কি হিসাবে ভালো বা কি ক্যাটাগরি, সেটা সেই প্ল্যানেট বলবে যার সাথে বুধের কানেকশন আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। হ্যাঁ। তা এই হলো ব্যাপার। ফার্স্ট ভাব আমি এখনো শেষ করতে পারলাম না, তার মধ্যেই আমাদের 1 ঘন্টা চলে গেল কথা বলতে বলতে। যাই হোক, প্রথম ভাবের এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝুন, তা না হলে আর বুঝতে পারবেন না। পরোক্ষভাবে পরোক্ষভাবে প্রথম ভাব থেকে, ভালো করে শুনুন, আমরা মায়ের সুনাম দেখে থাকি। প্রত্যক্ষভাবে আমরা প্রথম ভাব থেকে কি দেখি? আমাদের শরীর দেখি, আমাদের স্বাস্থ্য দেখি, আমাদের ক্যাপাবিলিটি দেখি, আমরা কতদূর এগোতে পারবো তার দম দেখি, আমাদের ক্যারেক্টার দেখি, তাই না? এটা প্রত্যক্ষভাবে। কিন্তু পরোক্ষভাবে আমরা কি দেখি? মানে উল্টো ভাবে। পরোক্ষভাবে আমরা দেখি ভাইয়ের, আমার যে ছোট ভাই, তার ইচ্ছা পূর্তি, তার লাভ। কি করে? বলুন কি করে? পরোক্ষ ভাব আর প্রত্যক্ষ ভাব এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না। প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, পরোক্ষ মানে ইনডাইরেক্ট। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা বুঝতে লগ্নের পারছি। লগ্নের লগ্নের যে ভাবের কারকতা, ডাইরেক্ট কারকতা কি? ডাইরেক্ট মানে এটা শরীর, এটা হ্যাঁ, হ্যাঁ, স্বাস্থ্য, এটা হ্যাঁ, জীবনী শক্তি, এটা হচ্ছে হ্যাঁ, লগ্নের ডাইরেক্ট কারকতা। ডাইরেক্ট, হ্যাঁ। আর ইনডাইরেক্ট কারকতা কি? আপনার ভাই কোন ভাব থেকে দেখে? ভাইয়ের ভাব হচ্ছে আপনার হচ্ছে আহ, ভাই হলে তো থার্ড হাউস, থার্ড ইলেভেন্থ হাউস? হাউস, না না না, দাদা হচ্ছে 11th হাউস, ভাই হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউস। তাহলে ভাইয়ের লগ্ন কোনটা হয়ে গেল? থার্ড হাউস। হ্যাঁ। আমার লগ্ন যদি ফার্স্ট হাউস হয়, আমার ভাই থার্ড হাউস থেকে যদি দেখি, তাহলে আমার ভাইয়ের লগ্ন কি হবে? থার্ড হাউস। থার্ড হাউস, বুঝতে পারলাম থার্ড না। হাউস আমার ভাইয়ের লগ্ন। তো আপনি ভাই কোথা থেকে দেখেন? না, আরেকবার বলুন। আপনার ভাই, আপনি চার্টে ভাই কোন ভাব থেকে দেখেন? থার্ড ভাব থেকে দেখেন, তৃতীয় ভাব থেকে দেখেন তো। হ্যাঁ, সিবলিং, তাহলে ওখানে ভাই তাহলে আপনার হয়ে গেল। তৃতীয় ভাব থেকে ভাই দেখেন, তাহলে ভাইয়ের লগ্ন কোনটা হলো? তৃতীয় ভাবই হলো তো। হ্যাঁ। আপনার হাজবেন্ড ওয়াইফ কোন ভাব থেকে দেখে? আমি বুঝতে পারি। তাহলে হাজবেন্ড ওয়াইফের লগ্ন কোনটা হলো? 7th ভাব হলো তো। হ্যাঁ। তাহলে হ্যাঁ। আপনার হাজবেন্ড ওয়াইফের 7 ভাব কোনটা? আপনার লগ্ন। আমার বউয়ের ভাব হচ্ছে 7 ভাব, তাহলে 7 ভাব হচ্ছে আমার বউয়ের লগ্ন। তাহলে আমার বউয়ের লগ্ন থেকে আমার লগ্ন হচ্ছে আমার বউয়ের 7 ভাব, আমার বউয়ের 7 ভাব হচ্ছে আমার লগ্ন। ইয়েস অর নো? হ্যাঁ। আমার বউ যদি 7 ভাব থেকে দেখি আর আমার বউয়ের লগ্ন যদি 7 ভাব হয়, তাহলে আমার বউয়ের দিক থেকে তার 7 ভাব আমার লগ্ন, অর্থাৎ আমার বউয়ের 7 ভাব আমার লগ্ন হবে কিনা? হ্যাঁ। তাহলে কোনটা ইনডাইরেক্টলি হলো বুঝতে পারলেন? আমার লগ্ন থেকে আমার বউয়ের 7 ভাব, অর্থাৎ আমার বউয়ের বিজনেস দেখবো, আমার বউয়ের বিবাহিত জীবন দেখবো,
আপনি আপনার হাজবেন্ডের বিবাহিত জীবন কোথা থেকে দেখবেন? আপনার লগ্ন থেকে দেখবেন তো? হ্যাঁ কারণটা কি? আপনার 7th হাউস থেকে আমরা হাজবেন্ড দেখি, হ্যাঁ তাহলে 7th হাউস হলো আপনার হাজবেন্ডের লগ্ন। হ্যাঁ তাহলে আপনার হাজবেন্ডের লগ্নের জন্য আপনার হাজবেন্ডের 7th হাউস কোনটা হবে? আপনার লগ্ন। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার হাজবেন্ডের বিবাহিত জীবন কোথা থেকে দেখবেন? আপনার লগ্ন থেকে। হুম বুঝেছেন? হুম বলুন কি বুঝেছেন? আপনার হাজবেন্ডের ধন সম্পত্তি কোথা থেকে দেখবেন? আপনার হাজবেন্ডের টাকা কোথা থেকে দেখবেন? আগে বলুন, আপনার চার্টেতে আপনি কোথা থেকে আপনার টাকা দেখবেন? যে টাকা সেকেন্ড হাউস থেকে। 2nd হাউস থেকে দেখবেন তো? তাহলে আপনার হাজবেন্ডের লগ্ন কোনটা? 7th হাউস। তাহলে আপনার হাজবেন্ডের টাকার ভাব কোনটা হবে? 7th ও 9th হাউস। না, 7th এর পরে তো আপনি 9th হাউস কেন বলছেন? টাকা কোন ভাব? সেকেন্ড হাউস। 7th হাউসের 2nd ভাব হচ্ছে অষ্টম ভাব। 7 যদি 1 হয় তার ও, দ্বিতীয় ঘর হবে অষ্টম। ও আচ্ছা, তাহলে 7th হাউস দিয়ে হবে। 7th হাউস হচ্ছে আপনার হাজবেন্ডের লগ্ন, হ্যাঁ, তার 2nd হাউস হচ্ছে তার পরের ঘরটা, অর্থাৎ আপনার অষ্টম ঘর। 8th হাউস। এটাই তো সহজ একটা ব্যাপার, আপনি বুঝতে পারছেন। আপনার হাজবেন্ডের টাকা আপনার কোন হাউস থেকে দেখবে? আপনার অষ্টম ভাব থেকে আপনার হাজবেন্ডের টাকা হবে কি হবে না সেটা আমরা দেখবো। ইয়েস অর নো? ও আবার কি? এটা কি এমন ও আছে? আপনি এতদিন জানতেন না? আপনি জানতেন না? জানি না, এরকম ভাবে শিখিনি তো। আপনার টাকা যদি আপনার 2nd হাউস থেকে দেখে, আপনার লগ্ন থেকে 2nd হাউস থেকে দেখে, তাহলে আপনার মায়ের টাকা আমি কোথা থেকে দেখবো? আমরা মা দেখি 4th হাউস থেকে। 4th হাউসের 2nd হাউস হচ্ছে 5th হাউস। তাহলে আমি আপনার মায়ের টাকা আমি 5th হাউস থেকে দেখবো। হ্যাঁ, এত সহজ জিনিস, এটা আবার বলার কি, শেখাবার কি আছে এটা? আপনার ভাইয়ের টাকা আমি কোথা থেকে দেখবো? 4th হাউস থেকে দেখবো। আপনার ভাই 3rd হাউস, আপনার ভাইয়ের টাকা 4th হাউস থেকে দেখবো। 4th হাউস থেকে। আপনার ভাইয়ের বউ আমি কোথা থেকে দেখবো? আপনার 3rd হাউসের সপ্তম ভাব হচ্ছে 9th হাউস, আপনার 9th হাউস থেকে আপনার ভাইয়ের বউ দেখবো। ও ও আর কি আছে? আপনার ভাইয়ের বাচ্চা কোথা থেকে দেখবো? 3rd হাউসের 5th হাউস কোনটা? 3, 4, 5, 6, 7। আপনার 7th হাউস আপনার ভাইয়ের সন্তান, মানে আপনার 7th হাউস থেকে আপনার হাজবেন্ডও যেমন দেখছি, আপনার বিজনেসও যেমন দেখছি, তেমন আপনার ভাইয়ের প্রথম চাইল্ডও দেখছি। এই যে ভাইয়ের প্রথম চাইল্ড, এটাকেই বলে ইনডাইরেক্টলি কারকতা। আচ্ছা। ডাইরেক্ট কারকতা আপনার হাজবেন্ড, আপনার ব্যাপার, আপনার ব্যবসা। আর ইনডাইরেক্টলি কারকতা হচ্ছে আপনার ভাইয়ের প্রথম সন্তান। এটাই আপনাকে বোঝায় যে পরোক্ষভাবে মায়ের সুনাম দেখে লগ্ন থেকে দেখে মায়ের সুনাম, সন্তানের উচ্চশিক্ষা, মামার বিপদ, স্ত্রীর মৃত্যু, মামার বিপদ, স্ত্রীর মৃত্যু, জ্যেষ্ঠ ভ্রাতার, ভগ্নীর প্রতিবেশী ও কনিষ্ঠ ভ্রাতার লাভ বা মনের ইচ্ছার পূরণ, আর শত্রুর মৃত্যু। বুঝতে পারলেন? এখানে লেখা আছে কনিষ্ঠ ভ্রাতার লাভ। কনিষ্ঠ ভ্রাতার লাভ কিভাবে দেখছেন বলুন আমাকে একটুখানি। লগ্ন থেকে আমরা কনিষ্ঠ ভ্রাতার লাভ কিভাবে দেখছি, ইচ্ছা পূরণ কিভাবে দেখছি বলুন? এই তো এতক্ষণ ধরে বোঝালাম আপনাকে সহজ জিনিস। আপনার 3rd হাউস থেকে আপনার লগ্ন কত নম্বর ঘর? 3 নম্বর। 3rd হাউস থেকে লগ্ন, আপনার লগ্ন, আপনি বাদিক থেকে ঘুরছেন কেন? 3rd হাউসের 2nd ঘর কোনটা? আপনি বললেন 4th হাউস থেকে ভাইয়ের টাকা দেখবো, এখন বলছেন 3 নম্বর ঘর। 3rd হাউস থেকে বুঝতে পারছি না, ধুর। কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। 3rd হাউস মানে বুঝতে পেরেছেন তো, নাকি ওটাও বুঝতে পারছেন না? না না, 3rd হাউসটা বুঝতে পারছেন নাকি ওটাও বুঝতে পারছেন না? হ্যাঁ, 3rd হাউসের 2nd হাউস কোনটা? 3rd হাউসের 2nd হাউস হচ্ছে 5th হাউস।
থার্ড হাউসের সেকেন্ড হাউস হচ্ছে ফিফথ হাউস। কেন? থার্ড হাউসটাকে আমি তো এক বলবো, থার্ড হাউসটা হচ্ছে লগ্ন আপনার ভাইয়ের। তা থার্ড হাউসের সেকেন্ড হাউস হচ্ছে ফোর্থ হাউস, থার্ড হাউসের থার্ড হাউস হচ্ছে ফিফথ হাউস, থার্ড হাউসের ফোর্থ হাউস হচ্ছে সিক্সথ হাউস, থার্ড হাউসের ফিফথ হাউস হচ্ছে সেভেন্থ হাউস, থার্ড হাউসের সিক্সথ হাউস হচ্ছে এইট হাউস, থার্ড হাউসের সেভেন্থ হচ্ছে নাইন্থ হাউস। আপনার নাইন্থ হাউস আপনার থার্ড হাউসের সেভেন্থ হাউস, থার্ড হাউসের এইট হাউস হচ্ছে আপনার টেন্থ হাউস, থার্ড হাউসের নাইন্থ হচ্ছে আপনার ইলেভেন্থ হাউস, থার্ড হাউসের 10 হচ্ছে আপনার টুয়েলভ হাউস, থার্ড হাউসের 11th হচ্ছে আপনার লগ্ন। তাহলে থার্ড হাউসের 11th হাউস আপনার লগ্ন, অর্থাৎ আপনার লগ্ন থেকে আমি ভাইয়ের ইচ্ছা পূরণ দেখছি। সিম্পল ব্যাপারটা আপনাকে বোঝালাম, আপনি বললেন আমি বুঝে গেছি, এখন বলছেন কিছুই বুঝতে পারছি না মাথা থেকে। একটা সোজা একটা ব্যাপার। থার্ড হাউসের 12th হাউস কোনটা? আপনার সেকেন্ড হাউস। থার্ড হাউস থেকে যদি আমি কাউন্ট করি 3 4 5 6 7 8, 3 থেকে কাউন্ট করুন, 3-এর পর 3, 3 হচ্ছে 1, 3-এর পর 4 2, 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে 12-র পর 1 2, তাহলে কত হলো? 12খানা ভাব হলো তো। 3 থেকে যদি 2 অব্দি যান তাহলে থার্ড হাউসের 12 ঘর হলো আপনার সেকেন্ড হাউস। বুঝতে পেরেছেন? তাহলে থার্ড হাউসের আপনার লগ্ন থেকে আমরা আপনার ভাইয়ের ইচ্ছা পূর্তি দেখবো। তার কারণ হচ্ছে থার্ড হাউস হচ্ছে আপনার ভাইয়ের লগ্ন, আর আপনার লগ্ন হচ্ছে আপনার ভাইয়ের লগ্নের 11th হাউস। তা সেখান থেকে আপনার ভাইয়ের আমরা ইচ্ছা পূর্তি দেখছি, এটাকে বলে ইনডাইরেক্টলি কারকতা বা পরোক্ষভাবে কারকতা দেখা যায়। আরেকবার বলে দিচ্ছি পরোক্ষভাবে কি কি দেখে। মায়ের সুনাম, 4th হাউসের 10th হাউস হচ্ছে আপনার লগ্ন, তাই 4th হাউস হচ্ছে মায়ের ঘর, মায়ের 10th হাউস থেকে আমরা সুনাম দেখি, তাই মায়ের সুনাম হচ্ছে আপনার লগ্ন। সন্তানের উচ্চ শিক্ষা, সন্তান আমরা 5th হাউস থেকে দেখি, আর আপনার লগ্ন হচ্ছে 5th হাউসের 9th হাউস, আর 9th হাউস থেকে আমরা উচ্চ শিক্ষা দেখি, তাই আপনার লগ্ন আপনার সন্তানের উচ্চ শিক্ষা। মামার বিপদ, মামা আমরা 6th হাউস থেকে দেখি, 6th হাউসের অষ্টম ভাব হচ্ছে আপনার লগ্ন, আর 6th হাউস হচ্ছে আপনার মামার লগ্ন। সেক্ষেত্রে আপনার লগ্ন আপনার মামার অষ্টম ভাব, এবং অষ্টম ভাব থেকে আমরা মামার বিপদ সেই জন্য দেখি। ভাতা ভগ্নির যেটা হচ্ছে ইচ্ছা পূরণ বলে দিলাম। শত্রুর মৃত্যু, শত্রুর মৃত্যু আমরা অষ্টম ভাব থেকে মৃত্যু দেখি, আর শত্রু দেখি 6th হাউস থেকে। 6th হাউসের অষ্টম ভাব হচ্ছে আপনার লগ্ন, তাই আমরা আপনার লগ্ন থেকে আপনার শত্রুর মৃত্যু দেখব। ঠিক আছে? এইটাকে ভালো করে পড়ুন, লিখুন, বুঝুন, আবার পরের ক্লাসে বাকি আমি ভাবের কথাগুলো বলবো। আচ্ছা, আর একটা কথা আমি বলছি যে আমি সেদিনকে ওই যে যাকে আমি মানে বলেছি না ওই যে প্রেডিকশনটা, ও জিজ্ঞেস করছিল যে পান্নাটা কোন হাতে করবে। ডান হাতে ছোট আঙুলে পড়তে বলুন। ডান হাতে ছোট আঙুলে। আর কি 3 মাস অন্তর অন্তর আপনি শোধন করতে বলেছেন? অবশ্যই অবশ্যই। ওটা ওটা কিভাবে শোধন করবে? ওটা আপনি পঞ্চামৃত দিয়ে পান্নাটা দেখুন, আপনি পান্নাটা কোথা দিয়ে কিনবেন সেটা আমাকে বলুন, সেরকম হলে ওনাকে বলুন আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি ওনাকে পান্না দিতে পারি ভালো, এবং শোধনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলতে হয়। ঠিক আছে? পঞ্চামৃত দিয়ে মন্ত্র জপ করে শোধন করতে হয়। তা যদি উনি চান আমার কাছ থেকে কিনবেন, তাহলে আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আর যদি না কেনেন সেক্ষেত্রে ওনাকে বলবেন যে পাতি যে কোনো মন্দিরে যাবেন, 30 টাকা 40 টাকা দিয়ে ওরা নামগোত্র করে শোধন করে নেবে। ও আচ্ছা আচ্ছা, এইটা। আর একটা কথা হচ্ছে, আমার এখানে একটি মেয়ে আসে, সে আমাকে বলে মানে ওর বাবাকে খুব ভালোবাসতো, বাবা মারা গেছে, তো ও খালি বলে যে আচ্ছা আমার সঙ্গে মানে এ জন্মে না হলেও অন্য জন্মে কি দেখা হতে পারে আমার বাবার সঙ্গে, এরকম একটা কথা বলছে। মানে এরকম কি সম্ভব হয়? এ জন্মে বা অন্য জন্মে দেখা হতে পারে বাবার সাথে? মানে এ জন্মেও কি দেখা সম্ভব? মানে সেই বাবাজি অন্য রূপে আসে, তার পরের জন্মে কি তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে? মানে আর্থিক একটা সম্পর্ক ছিল, মানে বাবা খুব ভালোবাসতো মেয়েকে, আর মেয়েও খুব ভালোবাসতো বাবাকে। মানে বাবাকে ভালোবাসলে বাবার শরীরকে দেখার আর কি দরকার?
বাবাকে ভালোবাসলে বাবার শরীরের প্রতি মায়া কিসে এত? ভালোবাসার মানেই তো উল্টো হয়ে গেল না। ভালোবাসা মানে তো আপনার শরীর থাকুক চাই না থাকুক, সেটাকেই ভালোবাসা। এখন ভগবানের ভালোবাসা, এখন যদি ভগবান, ভগবান তো নিরাকার, আমরা মূর্তি করে পুজি যাতে আমাদের ভক্তিটা বাড়ে, এই যা। তোকে বলুন বাবাকে ভালোবাসার জন্য বাবার দর্শনের কি দরকার আছে? বাবাকে ভালোবাসো, নিজের মনে রাখো, নিজে ভালো হও, তাহলেই হলো। আচ্ছা আচ্ছা। মায়াতে, শরীরের মায়াতে পড়ে আছে তো। ও তো বাবাকে দেখতে চাইছে, শরীরের হ্যাঁ। মায়া। হ্যাঁ, তো সেখানে পড়ে থেকে কি হবে? ভেতরে চোখ বন্ধ করুন, ওকে বলবেন চোখ বন্ধ করতে, এমনি ওর ভেতরে বাবাকেও দেখতে পায়। আমরা দেখতে পাই না? আমি আমার দাদুকে দেখতে পাই, দাদু মারা গেছে, চোখ বন্ধ করলে আমি চিন্তা করি এখন দাদুকে দেখতে পাই। হ্যাঁ। তা আমার সশরীরে দাদুকে সামনে দেখার আমার কি দরকার? অত ভালোবাসাও আচ্ছা ভালো আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। শরীরের পেছনে পড়ে আছি আর বলছি আমি খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি, ওটা আবার কিসের ভালোবাসা? ওটা ওর মায়া, ও, মায়া। ওই মায়াটাকে কাটাতে বলুন, না হলে ওই জন্ম জন্মান্তর ওই বাবাকে দেখার জন্য আবার বারবার পৃথিবীতে আসতে হবে। ও। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আর একটা কথা, হুম, আপনি সান ইন অ্যাস্ট্রোলজি ফার্স্ট যে ক্লাসটা আপনি করেছিলেন, হুম, সেখানে আপনি বলেছিলেন যে মুন হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়র মাঝখানে অবস্থান করে মুন। মন হ্যাঁ। দেখুন, পাঁচখানা জ্ঞানেন্দ্রিয়, পাঁচখানা কর্মেন্দ্রিয়, আর হ্যাঁ। তার মধ্যিখানে থাকে মন। মন হচ্ছে হ্যাঁ। চন্দ্রের কারক। মানে তাই আমরা মনকে বলছি যে যেহেতু মনের কারক, তাই মন আমাদের এই পাঁচখানা জ্ঞানেন্দ্রিয়, পাঁচখানা কর্মেন্দ্রিয়কে চালিত করে আর কি। এবার হ্যাঁ। অ্যাকচুয়াল কি হয় না, আমাদের মনকে চালিত করে আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধিকে চালনা করে আমাদের বিবেক, আমাদের বিবেককে চালনা করে আমাদের বোধ, আমাদের বোধকে চালনা করে আমাদের প্রজ্ঞান বা জ্ঞান, জ্ঞানকে চালনা করে প্রজ্ঞান, প্রজ্ঞানকে চালনা করে প্রকৃতি, প্রকৃতিকে চালনা করে পুরুষ। এরকম করে 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 স্টেজ বাই স্টেজ ওপরে ওঠে। কিন্তু আমরা এখন উল্টো হয়ে গেছি, আমরা এখন নিচু থেকে চালিত হচ্ছি। আমাদের মন আমাদের ইন্দ্রিয়র দ্বারা চালিত হচ্ছে, এবং আমাদের মনের দ্বারা বুদ্ধি চালিত হচ্ছে, বুদ্ধির দ্বারা বিবেক চালিত হচ্ছে। আমরা নিচে থেকে উপরে উঠছি, তাই আমাদের অধোগতি হচ্ছে। যখন উপর থেকে নিচের দিকে নামবেন তখন উন্নতি হবে। বেসিক্যালি মানুষ এখন ইন্দ্রিয় দ্বারা মনকে চালিত হয়। তাহলে কর্মেন্দ্রিয়টা কি এর মধ্যেই বলা হলো কি কর্মেন্দ্রিয়টা? আরে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় তো একই সাথে একে অপরের পরিপূরক না? মানে পাঁচটা যে কর্মেন্দ্রিয় আছে, হুম। কর্মেন্দ্রিয়টা কি সেটা একটু জানতে চাইছি। পাঁচখানা কর্মেন্দ্রিয় আমি আপনাকে এর আগের ভিডিওতেও বলেছিলাম, আপনি দেখেননি, শোনেননি ভালো করে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, পাঁচখানা কর্মেন্দ্রিয়, পাঁচখানা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, জিভ, কান, ত্বক। হ্যাঁ হ্যাঁ, ওটা হলো। ঠিক আছে, আর একটা হ্যাঁ। পাঁচখানা পাঁচখানা কর্মেন্দ্রিয়ের মধ্যে পায়ের তলা হচ্ছে একটা কর্মেন্দ্রিয়, পায়ের তলা হচ্ছে অগ্নিতত্ত্বের কর্মেন্দ্রিয়। আর আপনার জননাঙ্গ, আর হচ্ছে যেটাকে বলে, এটা হচ্ছে জলতত্ত্বের কর্মেন্দ্রিয়। আর আমাদের যেটাকে বলে হচ্ছে গুহ্যদ্বার, সেটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের কর্মেন্দ্রিয়। আর দেন হচ্ছে আমাদের মুখের যে বাণী, আহ আর কানে যে আমরা শুনছি, এটা হচ্ছে আকাশ তত্ত্বের কর্মেন্দ্রিয়। আর একটা হচ্ছে আমরা বায়ু তত্ত্বের যে কর্মেন্দ্রিয়, সেটা হচ্ছে আমাদের দুটো হাত। তাহলে কর্মেন্দ্রিয় বুঝতে পারলেন? হুম। ঠিক আছে। আচ্ছা, পৃথ্বীতত্ত্বের, পৃথ্বীতত্ত্বের আর জল তত্ত্বের এই দুটো যে তত্ত্ব, আপনি দেখবেন যারা পশু আছে, যারা আর কি পশু বৃত্তির বা পশু যোনির মধ্যে যারা থাকে, তারা দেখবেন যে কোনো কিছুই করে শুকে। হুম। ভালো করে খেয়াল করবেন, সবাই তো খেয়াল করে, কেউ বলে না। যে কোনো জিনিস করে শুকে, এই যে শুকাটা হয় না, এই শুকার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকমের আধিপত্য বিস্তার করতে চায় অপরের ওপর। তা সেই যে শুকার যে ব্যাপারটা, এটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব আর জল তত্ত্বের একটা ব্যাপার, বেসিক্যালি পৃথ্বীতত্ত্বের ব্যাপার। নাক, নাক হচ্ছে পৃথ্বীতত্ত্বের জ্ঞানেন্দ্রিয়, শুকার নিঃশ্বাস নেওয়া বা গন্ধটা, এটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, হ্যাঁ। তো এইগুলো জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় তত্ত্ব, এইগুলো ভালো করে না জানলে তো মুশকিল। প্রেডিকশন তো ওখান থেকেই মেনলি আসে। আচ্ছা, আর একটা কথা, সান ইন অ্যাস্ট্রোলজিতে ওইখানে একটা কথা বলেছিলেন যে সান
খারাপ হলে যদি সিমটম গুলো দেখা যায়, তার বিষয়ে সম্পর্ক খারাপ, কেন এসব বাবার সঙ্গে, বাবার স্বাস্থ্য বা এইসব যা আছে, হুম। হ্যাঁ, তো সেইগুলোতে যে সান যে কোনো জায়গায়, যেমন ধরুন কারোর 12 মান্থের সান আছে, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে সান হয়তো তার সঙ্গে তার বাবার সম্পর্ক ভালো না, বা বাবার শরীর স্বাস্থ্য ভালো নেই, হ্যাঁ, এইরকম যদি কোনো মানে ব্যাপার আছে, তখনও কি সান খারাপ হয়? সান যে কোনো জায়গায় থাকলে যদি সেই মানুষের সঙ্গে তার বাবার যে সম্পর্ক বা তার অসুস্থতা, মানে অন্যান্য যে সমস্ত সিমটম যদি দেখা যায়, তাহলে তুমি বলতে পারো যে সানটা খারাপ আছে। অবশ্যই, যদি আপনি দেখেন যে আপনার বাবা ছোট বয়সে বাবা মারা গেছে, ছোট বয়সে মা মারা গেছে, বা আমার সাথে সম্পর্ক খারাপ, তাহলে অবশ্যই আপনি বলে দেবেন সান আর রবি আর চন্দ্র খারাপ আপনার চার্টেতে। এটা স্বাভাবিক সান ব্যাপার। যেখানেই বসুক, সান যেখানেই যেখানেই বসুক না, আপনি দেখতেই পাবেন, যে চার্ট খুললেই দেখতে পাবেন। আর শুধুমাত্র সান থেকে তো আপনি দেখবেন না, আপনার সবসময় মাথায় রাখবেন বৈদিক জ্যোতিষের তিনটে জিনিসকে দেখতে হয়। একটা হচ্ছে বাড়ি, একটা হচ্ছে বাড়ির মালিক, আর একটা হচ্ছে বাড়ির দারোয়ান। বাড়ি, আপনার বাড়ি মানে আছে, বাড়িটাকে ভালো করে শুনুন, আগে ভালো করে শুনুন। বাড়ি আপনার আছে, হ্যাঁ, আপনি সেই বাড়ির মালিক, আর হ্যাঁ, আপনি বাড়ির জন্য একটা দারোয়ান রেখে দিয়েছেন। বাড়িতে ঢোকার আগে আপনাকে এই দারোয়ানকে জিজ্ঞাসা করে দেন ঢুকতে হবে। আচ্ছা, তেমনি অ্যাস্ট্রোলজিতে একটা হচ্ছে ভাব, ভাব হচ্ছে বাড়ি, ভাবের অধিপতি গ্রহ হচ্ছে সেই ভাবের মালিক, আর সেই ভাবের দারোয়ান হচ্ছে সেই ভাবের কারক প্ল্যানেট। আচ্ছা, যখন এই তিনটে জিনিস পীড়িত হয়ে যাবে, তখন সেই ভাবের সুখ সেই জাতক পাবে না। আচ্ছা, ধরে নিন নাইন্থ হাউস, নাইন্থ যে হাউস, এটা হচ্ছে পিতার ভাব, তাহলে পিতার ভাবেতে নেগেটিভ প্ল্যানেট বসে আছে। নাইন্থ ভাবের অধিপতি গ্রহ, অর্থাৎ পিতার বাড়িতে নেগেটিভ প্ল্যানেট বসে আছে। অধিপতি গ্রহ মানে হচ্ছে সেই বাড়ির মালিক, সে নিচস্থ হয়ে বসে আছে, দগ্ধ হয়ে আছে, বাজে প্ল্যানেটের সাথে আছে। তাহলে হ্যাঁ, সেও খারাপ হয়ে গেল, বাড়িও খারাপ হয়ে গেল, বাকি রয়ে গেল কারকতা। কারকতা কি? পিতার কারক গ্রহ কি? রবি। হ্যাঁ, যদি রবিও ড্যামেজ হয়ে যায়, তাহলে তার পিতা না হলে থাকবে না পৃথিবীতে, আর যদি থাকে তার সাথে সম্পর্ক রাখবে না, দূরে চলে যাবে। হ্যাঁ, এইবার যদি এই তিনটের মধ্যে একটা ভালো হয়, সেক্ষেত্রে পিতার সাথে 35-40% একটা হ্যাঁ, একটা কথাবার্তা হবে, একটা ওই আর কি, বাবা আছে আছে নামেই আছে, এরকম আর কি। হ্যাঁ, আর যদি দুটো পয়েন্ট ভালো থাকে, তাহলে বাবার সাথে বেশ ভালোবাসাও থাকবে, মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়াও থাকবে, সবকিছু। আর তিনটে জিনিসই যদি ভালো থাকে, অর্থাৎ বাড়ি, বাড়ির মালিক আর বাড়ির দারোয়ান, যদি তিনটেই ভালো থাকে, তাহলে বাবা অন্ত্র পান, মানে তার কাছে বাবাই সব। বুঝতে পারলাম? হ্যাঁ, ব্যাস, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, আজকে আপনি 5টা শুধুমাত্র হয়ে রবি গেল। দেখে আপনি বাবাকে ডিসাইড করতে পারবেন না, হ্যাঁ, অন্তত বৈদিক জ্যোতিষে তো পারবেন না। তার জন্য আপনাকে তিনটে কনসেপ্ট জানতে হবে। ভাব, ভাবের অধিপতি গ্রহ, ভাবের কারকতা। যখন এই তিনটে পার্টি ড্যামেজ হয়ে যাবে, তাও সেকেন্ড হাউসের ভাব, ভাবের অধিপতি গ্রহ, কারকতা ড্যামেজ হয়ে গেল, তাহলে তার টাকা পয়সা নিয়ে সব প্রবলেম আছে, গ্যারেন্টি। আপনি যদি তাকে বলেন যে আমি তো কোটিপতি, আপনি কি করে বলছেন আমার টাকা নিয়ে প্রবলেম? বলেন কোটিপতি এসব বাইরে দেখাবেন, আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি যে আপনার টাকা নিয়ে আপনাকে ভিক মাংতে হয়। আপনি আপনার অ্যাসেট কোটিপতি দেখাচ্ছে, কিন্তু আপনার কোনো কিছু এখন আপনার নেই, সব দলিল পড়ে আছে ব্যাংকের ঘরে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, মানে আপনি হুম। বিরক্ত হচ্ছেন না তো? মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধার কিছু নেই, আমার তো যত আপনি বলবেন আমার তো ভালো, কারণ পরবর্তীকালে আপনি যদি এই প্রশ্নগুলো এগেন করেন, তখন আমি আপনাকে ঝাড় দেবো, যে এতগুলো ও, কথা বলানোর পরও আপনি ঠিক মতো শোনেননি। এই, আচ্ছা, আমি ওই জন্য তো বললাম, এর আগেও কিন্তু আমি বলেছি এই কথাগুলো, আপনি ভালো করে শোনেননি, তা আমি ওই জন্য আবার কর্মেন্দ্রিয়, বলে এই দিলাম। কর্মেন্দ্রিয় তো বলেননি আপনি। আমি আমার তো মনে আছে আমি কর্মেন্দ্রিয় একবার থেকে বলেছিলাম, যাই হোক। আচ্ছা, এখন তো বলে দিলাম, এখন বুঝতে পেরেছেন আশা করি। কর্মেন্দ্রিয়টা আপনি অ্যাভয়েড করে গেছেন, বলছে এটা আমি পরে বলবো, এটা নিয়ে বলবো, মনকে নিয়ে, তখন অন্যদিকে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, আমি কর্মেন্দ্রিয়টা, মোটামুটি কর্মেন্দ্রিয়টা আপনাকে বলে রাখলাম। হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয় তো আপনি জানেন, চোখ নাক হ্যাঁ, কান হ্যাঁ, কান হ্যাঁ, জিভ ত্বক। আর কর্মেন্দ্রিয়, এবার ব্যাপারটা হচ্ছে এর পাঁচখানা তত্ত্ব খুব ভাইটাল। পঞ্চতত্ত্বের ফাঁদে ব্রহ্মাণ্ড পড়ে কাঁদে, একটা কথা আছে না, এই পাঁচখানা তত্ত্বকে জানা খুব ভাইটাল।
পাঁচটা তত্ত্ব, তিনটে দোষ, পাঁচটা তত্ত্ব, তিনটে দোষ। তিনটে দোষ কি? বাত পিত্ত কফ। আর তিনটে গুণ, সেটা কি? রজ তম সত্য। এই যে পাঁচটা তত্ত্ব, তিনটে দোষ, তিনটে গুণ, এইগুলোকে জানা খুব দরকার। কারণ একটা মানুষের ক্যারেক্টার কি হবে এর উপর ডিপেন্ড করে, এবং ক্যারেক্টার যেরকম হবে সেই অনুযায়ী তার লাইফে উন্নতি, মান সম্মান সবকিছু আসবে। আদারওয়াইজ কিছু হবে না। আচ্ছা। ঠিক আছে? সাময়িক কিছু টাকা ইনকাম করবে, লাস্টে সেটাও হারিয়ে ফেলবে, লাস্টে বদনাম হবে। এই তত্ত্ব ওয়াইজ যদি ঠিক থাকে তো অল্প টাকা থেকে প্রচুর উঁচুতে যাবে, মান সম্মান গেন করবে তার নিজের ক্যারেক্টারের মাধ্যমে। আর যদি ক্যারেক্টার খারাপ থাকে তো কোটিপতি হওয়ার পরেও রোডে আসে, গ্যারেন্টেড। আর ক্যারেক্টার মানে এখানে শুধুমাত্র আমি কোনো ছেলে মেয়েকে ভালোবাসলো, অতিরিক্ত মেয়েকে এই ক্যারেক্টারের কথা বলছি না। ক্যারেক্টার মানে হচ্ছে একটা প্রকৃত ক্যারেক্টার যেটা হয় একটা মানুষের জন্য, সেই ধরনের ক্যারেক্টার। কারোর সাথে অন্যায় না করা, কাউকে কথা দিয়ে কথা রাখা, এই ধরনের ক্যারেক্টারের কথা বলছি। আজকালকার দিনে কলিযুগের ক্যারেক্টার লেস বলতে এইটাকে বোঝায়। এ কার সাথে প্রেম ভালোবাসা করলো এটাকে ক্যারেক্টার লেস বলে না আজকালকার দিনে কলিযুগে। আপনি যদি কথা দিয়ে কথা না রাখতে পারেন তবে আপনার ক্যারেক্টার নেই। ক্যারেক্টারলেস বলে না তো। আর ওইদিকে লালকিত যে গুরুজি আমাদের গলিতে এই প্রশ্নটাই আমি একদিন করেছিলাম, কিন্তু উনি সেটাকে অন্যভাবে বললেন। কিন্তু আমার সবসময় মনে হতো যে এইটাকে একটা মেন ক্যারেক্টার বোঝায় না। একটা ছেলে কটা মেয়ের সঙ্গে ঘুরলো বা একটা মেয়ে কটা ছেলের সঙ্গে, এইটা শুধু এইটা মানুষের মানসিক পরিবর্তন হতে থাকে। যে ছেলেটা আগে প্রচুর প্রেম ভালোবাসা করতো সেই ছেলেটা এখন একজনের জন্য ডেডিকেটেড হয়ে গেছে, এটা দশা চেঞ্জ করে দেয়। আবার যে ছেলেটা খুব ভালো ছিল সেই ছেলেটা এখন উল্টোপাল্টা জায়গায় পড়ে আছে। এটা দশাই চেঞ্জ করে দেয়। এটাকে আমি ক্যারেক্টারের মধ্যে ফেলে রাখো। যদি দেবদাস যদি মুভিটা দেখেন, দেবদাস তো ভালো ছেলে ছিল, সে কেন ওরকম ভাবে ওই বাজে জায়গায় চলে গেল? তাহলে তাকে আমি বাজে ছেলে বলবো? খারাপের মধ্যে ফেলা যায় না, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্যারেক্টার এখন দেখবেন যে সে প্রথম থেকেই এরকম, তাকে বিশ্বাস করা যায় না, সেই মেয়েটাকে বলছে, ওই মেয়েটাকে বলছে, সেটাকে আমি মানে অ্যাকচুয়াল কথা দিয়ে কথা না রাখা, এটাকেই আমি ক্যারেক্টার লেস বলি। যদি কোনো ছেলে বলে তোমাকে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমাকেই বিয়ে করবো, পরবর্তীকালে সে কথা দিয়ে কথা রাখলো না, তাহলে এটা ক্যারেক্টার লেস। ঠিক আছে? সেটা আমি ওটাই বলতে চাইছি যে আপনার মেনলি রামকৃষ্ণ মঠেতে একজন পুরোহিত বলছেন যে আজকালকার দিনে ধর্ম মানে কথা দিয়ে কথা রাখা, এটাকেই বলে আজকালকার কলিযুগের ধর্ম। যদি আপনি কাউকে কথা দিয়ে কথা না রাখছেন তাহলে আপনি অধর্মের কাজ করছেন, পাতিকত। ঠিক আছে? হ্যাঁ, আমি কমিটমেন্টের উপর বেশি জোর দিই, মানে কথাটার উপর বেশি জোর দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বলছি যে আরেকটা প্রশ্ন করছি যে আচ্ছা ধরুন এই যে আমরা তো মানে আমার এক রিলেটিভ সাউথ আফ্রিকায় থাকে, বুঝেছেন? তার ছেলে হয়েছে, বুঝেছেন? ছেলেটা হচ্ছে মানে আমি করবো সেটা কিভাবে করবো? ওরা ওই টাইমটা, ওদের টাইমটাকে আমি করবো নাকি ওদের টাইম অনুযায়ী আমাদের এখন যে টাইম সেই টাইমটাতে করবো? না না না, ওদের টাইম অনুযায়ী করতে হবে না। মানে দেখুন, ওদের টাইমটা আপনি যখন আমাদের টাইমের সাথে কনভার্ট করে ফেলবেন তখন ঠিক হবে। আদারওয়াইজ ওদের ওখানে রাত ছিল, আপনি এখানে সকাল ছিল, আমার সকালে এখানে আমি করবো, সেরকম না। মানে ওদের ওখানে রাতের কি টাইমিং ছিল, ওদের ওখানে প্লেসের নাম দেবেন, ওদের ওখানে টাইমিং দেবেন, সেই অনুযায়ী চার্ট তৈরি করবেন। আপনি টাইমিং এখানকার দেবেন, প্লেস ওখানকার দেবেন, তাহলে তো মুশকিল হবে। আচ্ছা, সবই কনভার্ট করে করতে হবে, লঙ্গিটিউড হেন তেন দিয়ে চেঞ্জ হয়ে যাবে। আপনি টাইম দিচ্ছেন ইন্ডিয়াতে সকাল আর বলছেন আমেরিকায় জন্ম, তাহলে কি করবো? ইন্ডিয়া যখন সকাল হবে আমেরিকায় সর্বদাই সকাল থাকবে? সেটা তো বুদ্ধিমত্তার ব্যাপার। সে আপনাকে যেখানে দেশ দিচ্ছেন সেই দেশেরই টাইম দিতে হবে। বুঝতে পেরেছেন? এইসব কনফিউশনে পড়বেন না, একটুখানি নিজের বুদ্ধি খাটালেই বেরিয়ে আসবে সব ব্যাপারগুলো, যে এগুলোতে তো আমারই ভুল হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এতে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু এই যে অষ্টম ভাব নবম ভাব এইটা না, একটু আমাকে একটু একটা কিছু ছবি দিয়ে আমাকে যদি একটা ইমেজ পাঠিয়ে দেন ভালো হয়। আগে আপনি ভালো করে শুনুন, ভালো করে শোনার পর বোঝার চেষ্টা করুন, তারপর আমি ছবি দিয়ে বন্দোবস্ত করবো, সেটা কোনো অসুবিধা নেই, সে তো আমি করেই দেবো। কিন্তু আগে বোঝার চেষ্টা করুন, এটা সহজ জিনিস, একদম সহজ। আমি যখন প্রথম শিখেছি না, যখন আমাকে প্রথম শেখাচ্ছে, আমাকে একবার বলেছে, একবার, শুধু আমাকে বলেনি, হোল ক্লাসকে বলেছে, আমি ব্যাপারটা বুঝতে পেরে গেছি কি জিনিস।
আমি আর রিপিট কোনো প্রশ্ন করিনি। আমি রিপিট কোনো প্রশ্ন করিনি। আমি যদি সেকেন্ড হাউসকে আমি লগ্ন করে দিই, তাহলে সেকেন্ড হাউসের দ্বাদশ ঘর আপনার লগ্ন, মানে আমার লগ্ন। আমি যদি সেকেন্ড হাউসকে, মানে আমি যদি ধরে নিন আমার ইচ্ছা হলো আমি সেকেন্ড হাউসটাকে লগ্ন করে দিলাম, অথচ লগ্ন আমারই থাকলো, আমার ফার্স্ট হাউসটা আমার লগ্নই থাকলো, কিন্তু আমি সেকেন্ড হাউস থেকে মনে মনে লগ্ন করে দেখছি যে সেকেন্ড হাউস থেকে আমার লগ্নের ভাবটা কত নম্বর ভাব পড়বে, তাহলে সেকেন্ড হাউস থেকে আমার লগ্নটা 12th হাউস পড়বে, তাই কি না? তাহলে এটার জন্য আর কি আপনাকে শেখাবো, এটা তো এমনিই বোঝা যায়। না, হ্যাঁ একটু গন্ডগোল লাগছে মাথার মধ্যে। এবার আপনি সেকেন্ড হাউসের দ্বাদশ ঘর যদি আমার লগ্ন হয়, তাহলে আমার লগ্নের যে দ্বাদশ ঘর সেটা সেকেন্ড হাউসের একাদশ ঘর হবে, আমার লগ্নের যে দশম ঘর সেটা সেকেন্ড হাউসের নবম ঘর হবে, এরকম টাইপের না? বুঝতে পেরেছেন? সেকেন্ড হাউসের আমার লগ্ন, আমার সেকেন্ড হাউসের দ্বাদশ ঘর, আমার যে দ্বাদশ ঘর আমার সেকেন্ড হাউসের একাদশ ঘর, আমার যে একাদশ ঘর সেটা আমার সেকেন্ড হাউসের দশম ঘর। এটা বোঝাতে আমাকে আর কি সাইন্টিফিক এক্সাম্পল দিতে হবে কে জানেন, সেটাই বুঝতে পারছি না। আপনি সেকেন্ড হাউসটাকে লগ্ন করে দিন, আর আপনার লগ্ন সাপেক্ষে দেখুন যে সেকেন্ড হাউসের কোন কোন ভাবগুলো আপনার লগ্নের কোন কোন ভাবগুলো পড়ছে, তো পাতি আপনি হিসাব নিকাশ মানে 1 2 3 করে লিখলেই বুঝতে পারবেন। আপনাকে তো বলে দিলাম আপনার সেভেন্থ হাউস হচ্ছে আপনার লগ্ন। আপনার যে লগ্ন, আপনার ধরে নিন মিন লগ্ন, আপনার মিন লগ্নের 7th হাউস হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে আপনার হাজবেন্ডের লগ্ন, তাহলে আপনার হাজবেন্ডের 7th হাউস হচ্ছে আপনার মিন লগ্ন। আপনার 7th হাউস যদি আপনার হাজবেন্ডের হয়, 7th আপনি ওখান থেকে কাউন্ট করুন না, আপনি 1 মিন রাশি 1, মেষ রাশি 2, বৃষ রাশি 3, মিথুন রাশি 4, কর্কট রাশি 5, সিংহ রাশি 6, কন্যা রাশি কত হলো? বলুন কত হলো? 7। তাহলে আপনার 7th হাউস হলো কন্যা রাশি। এবার কন্যা রাশি আপনার হাজবেন্ড, এবার কন্যা রাশি থেকে করুন, কন্যা রাশি হচ্ছে 1, কন্যা রাশির পরের রাশি তুলা 2, তুলা রাশির পরের রাশি বৃশ্চিক 3, ওই করতে করতে আপনার মীন রাশিটা হলো তার 7th হাউস। এইটা যদি আপনি এখন বলেন আমাকে ক্যালকুলেশন করে বোঝাও, তাহলে আমি কি করে আর বোঝাবো? এটা তো সহজ ব্যাপার। কন্যা রাশির সাপেক্ষে মীন রাশি 7th হাউস, মীন রাশির সাপেক্ষে কন্যা রাশি 7th হাউস, এটাকে আর কি ক্যালকুলেশন করে বোঝাবো আপনাকে? আমি সেটাই আপনাকে বলছি যে এইটা আপনি দেখুন। এবার আপনার কন্যা রাশির সাপেক্ষে নবম হাউস কোনটা, আপনার কন্যা রাশিকে লগ্ন বানিয়ে নিন, তাহলে নবম হাউস কোনটা? বৃষ রাশি। বৃষ রাশি আপনার কন্যা রাশির আপনার হাজবেন্ডের নবম ঘর, তাহলে আপনার লগ্ন কোনটা? আপনার লগ্ন মীন লগ্ন, তাহলে আপনার হাজবেন্ডের নবম ঘর আপনার লগ্ন থেকে কত নম্বর ঘরে পড়ছে? মীন, মেষ, বৃষ 3 নম্বর ঘরে। তাহলে আপনার যে 3 নম্বর ঘর আপনার হাজবেন্ডের নবম ঘর, আপনার হাজবেন্ডের ভাগ্য, আপনার ভাইয়ের ঘর আপনার হাজবেন্ডের ভাগ্য, আপনার ভাই হচ্ছে আপনার থার্ড হাউস, আপনার হাজবেন্ডের ভাগ্য আপনি থার্ড হাউস থেকে দেখবেন। এই সিম্পল ব্যাপারটা আপনাকে আর কি বোঝাবো? বুঝতে পারলেন? না করে আগে বলুন যে হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আমি নিজেকে যখন আত্মস্থ করবো তখনই বলবো। হ্যাঁ, ওই জন্য আপনি চার্টটাকে আগে আঁকুন, একে আমি যে কথাগুলো বললাম সেইগুলোকে অনুযায়ী করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। নতুন করে কিছু বলার দরকারই নেই। আপনি 12খানা ভাবকেই আপনি লগ্ন করে সার্কেলের মতন ঘোরাতে পারেন। 12খানা ভাবকেই লগ্ন করে নিন, লগ্ন করে নিয়ে কোন ভাবটা সেই সাপেক্ষে কোন ভাবটা তার নবম পড়ছে, তার অষ্টম পড়ছে, সেটা আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাব পড়ছে দেখে নিন, তাহলেই বুঝতে পেরে যাবেন। একটা হচ্ছে আপনার লগ্ন আর আরেকটা হচ্ছে আপনি কোন লগ্নটাকে ক্রিয়েট করছেন। এবার দুটো ভাব হবে, আপনার লগ্ন থেকে আরেকটা ভাব হবে আর সেই লগ্ন থেকে আরেকটা ভাব হবে, সেটাই আপনি বুঝতে পেরে যাবেন যে তাকে আমি আমার এই ভাব থেকে আমি তার এই সম্পর্কে জানতে পারি। এটাকে বলে ইনডাইরেক্টলি ভাবের কারকতা। ঠিক আছে, আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি, রাখলাম তাহলে। হ্যাঁ।